আমরা একটু প্রথম থেকে শুনবো নজরুল ভাই, আপনার জীবনের ভালোবাসার গল্পটা, কিভাবে আপনার সাথে আপনার ভালোবাসার দেখা হলো, ভালোবাসার মানুষের কথা হলো, সেখান থেকে শুনি, বলেন। ধন্যবাদ। আমি 92-তে আমার গ্রামের বাড়ি থেকে 3 থেকে 4 কিলো দূরে সেখানে একটা হোমিও চেম্বার দিই। পেশাগতভাবে আমি একজন হোমিও ডাক্তার। আচ্ছা। তো ওখানে আমার বাড়ি থেকে আমি আগে বলছি 3-4 কিলো দূরে। তো ওখানেই আমি স্টপে আর কি পাকশাক করে খাই, এবং প্লাস ওখানে আমি আমার চেম্বার 8টা থেকে 12টা পর্যন্ত, এবং 4টা থেকে রাত 8টা পর্যন্ত এভাবে আমি নিয়মিত করি আর কি। তো একদিন আমার বর্তমান যে শ্বশুর, উনি আসলেন আমার চেম্বারে ওনার একটা নাতনির ওষুধের জন্য। আচ্ছা। তখন কথা প্রসঙ্গে বেরিয়ে বললো যে আপনার বাড়ি তো আটিটি, আমাদের এখান থেকে অনেক দূরে, তে আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? তখন আমি বললাম যে আঙ্কেল, আমি তো এখানে স্টোভে পাক করে খাই। আচ্ছা। তো বললো যে আমি আপনাকে একটা অফার দিতে পারি যদি আপনি শোনেন। তো আমি বললাম যে বলেন না। তো বললো যে আপনি, আমার একটা মেয়ে আছে, সে ক্লাস 3-তে পড়ে, 2-তে নাকি 3-তে পড়ে, অনেক আগের কথা তো। আর আমার একটা নাতনি আছে, সে শিশুতে পড়ে, তো ওদেরকে যদি আপনি পড়ান, আমি আপনার খাবারের ব্যবস্থাটা করে দেবো। তা আমি বললাম যে আমি তো বাড়িতে গিয়ে পড়াতে পারবো না। তো বললো যে দেখেন, এটা তো ছোট, নাতিটা তো খুবই ছোট, আপনি 8টা পর্যন্ত চেম্বার করেন, তো 8টার পরে যে আমাদের বাড়িতে ওখানে একটু 1 ঘন্টা পড়ালেন, আর সকালে আমি আপনার এখানে পাঠিয়ে দিলাম। আচ্ছা। তাই আমি বললাম যে দেখ, একটু আমার তো কষ্ট হয়, তো আমার খাবারটা তো আমি নিজে পাক করে খাই, এখানে খুব সমস্যা হয়। তখন আমি এটা করতে থাকি। তো ওই রাত্রে যে আমি 8টার দিকে ওনাদের বাড়িতে যাই, তখন ওই আমার ওয়াইফকে আমি দেখি। আচ্ছা। তো ওর বোনকে এবং ওর ওই ভাতিজিকে আমি পড়াই। তো দেখি, প্রথমত একটু দেখা, নিজের মধ্যে একটু ভালো লাগে। তারপরে এক সময় ওই আমাকে একটা অফার করে আর কি। জি। অফার করে। তখন একটা কথা কি, আমি এখনও নামাজ কালাম পড়ি, তখন আমি একদম 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং সকালবেলা কোরআন তেলাওয়াত করতাম। তো আমাকে বলে যে নজরুল ভাই, আমাকে একটা তাবিজ দিবেন। তখন আমি বললাম যে চিঠি দেয় আর কি। তো এরপরে আমি এরপর যে প্রথম যে চিঠি দেওয়ার পরে চিঠির মধ্যে একটা কাগজের মাধ্যমে লেখা আমাকে একটা তাবিজ দিবেন। তো এরপরের দিন আমি যখন আবার আসি, ওই কাগজটা নিয়ে আমি চলে যাই। আসার নজরুল ভাই, আপনাকে একটা কাগজ দিয়েছিলাম। আমি কি তাবিজ কি? আমি তো তাবিজ দিই না, আপনি কী ধরনের তাবিজ চাইলেন? হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পর তখন আর কিছু বললো না, ওই আমাকে ভাত দেয়, রাত্রে খাবারটা দেয়, এইটুকুই দেখা হয়। তো এরপরের দিন আবার বলতেছে, কই আপনি তো আমার তাবিজ দিলেন না। তখন আমি মানে দুষ্টমির চলে বললাম, আপনি কি আসলে তাবিজ চাচ্ছেন না কেন, আমার অন্য কিছু বলতে চান? অন্য কিছু বলতে চাইলে বলেন, আমি তো তাবিজ দিই না, আমি তো আপনাকে কালকেই বলেছি। তো বলতেছে, আচ্ছা আপনি কি কিছু বোঝেনও না? তখন আমি একটু মানে বুঝতে পারলাম যে হয়তো সে আমাকে ভালোবাসে বা এই ধরনের কথা বলতে চায়, বা মেয়েরা তো লজ্জায় বলে না। তখন আমি এরপরে একটা চিঠি লিখলাম, লিখে আমার ওই যে শালিটা ক্লাস 3-তে পড়ে, ওর কাছে আমি দিলাম যে তুমি কি আমাকে ভালোবাসো? যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে বলো, আমিও তোমাকে, আমার পছন্দ হয়েছে বা আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। তো বলার পর এরপরে দেখি যে ও ডাইরেক্ট ভাতিতে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি। তো এভাবেই একটু দেখি, ওই যখন পড়াতে যাই তখন এই রাত্রে দেখা হয়, একটু কথা হয়, ভাত দেয় আমাকে, বা ওর বোন পড়তেছে, মাঝে একটু আসে ফাঁকে, এভাবেই চলে আর কি, প্রতিদিন তো এভাবে চলতেছে। তো ওর একটা বড় বোন ছিল, বড় বোনটা বিয়ে হয়নি তখন ওই বড় বোনটার বিয়ের জন্য আসে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরপরই এবং ওর বিয়ের জন্য আসতে থাকে, বিভিন্ন জায়গা থেকে ওর বিয়ের জন্য আসতে থাকে। যখন ওর বিয়ের জন্য আসতে থাকে তখন ও আমাকে জানায় যে আমাকে নজরুল ভাই বলে বলতো যে ভাইয়া বা নজরুল ভাই, আমার বিভিন্ন জায়গা থেকে আমার বিয়ের জন্য আসতেছে, এখন আপনি কি করবেন? তখন আমি বললাম যে আমি এখন কি করব? কয় আপনি একটা ঘটক পাঠান আমাদের বাড়িতে। আমি দেখো ঘটক পাঠাবো, আমার বাড়িটা তো কোন জায়গায় বাড়ি, আটিটে খন্দকার বাড়ি, তোমার এলাকার মানুষ সবাই জানে যে আমার বাড়ি আটিটে খন্দকার বাড়ি, প্লাস আমি তোমাদের বাড়ির একজন টিচার এবং আমি তোমাদের এলাকার একজন ডাক্তার। তে
আমি যদি এখন একটা ঘটক পাঠাই আর উনি যদি দেখা গেছে অন্য কাউকে ঘটনাটা বলে দেয়, তাহলে আসলে সবাই আমাকে অন্য চোখে একটু দেখবে যে তোমার বিয়ের জন্য আমি চেয়েছিলাম, তোমার বাবা আমাকে দেয়নি, আমার সাথে বিয়ে দেয়নি বা বিয়ে দিতে চায়নি, দেখবে। তো আমি একটা কাজ করি, আমার মাকে আমি পাঠাই। তখন আমি আমার মাকে বলি যাই, বাড়িতে যাওয়ার পর আম্মাকে বললাম যে আম্মা এমনি এমনি আমি যে বাড়িতে লজিং থাকি ওদের একটা মেয়ে আছে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আপনি যদি একটু দয়া করে যান এবং যদি ওর আম্মার সাথে একটু কথা বলেন। তো আম্মা বলে তোমার যদি পছন্দ হয়েছে যাও। আমি যাব। কবে যাবো? তখন আমি একটা ডেট দিই আম্মাকে, তো ওই ডেট অনুযায়ী আম্মাকে নিয়ে আসি। নিয়ে আসার পর আম্মা আসে। তো আসার পর ওই আমার শাশুড়ির সাথে কথাবার্তা বলতে এক প্রসঙ্গে উনি বলে ফেলে যে দেখেন, আমার শাশুড়ি বলে যে আপনার ছেলেটাকে আমার ছেলের মতোই আমি মনে করি, ওনার চালচরণও আমার কাছে খুবই ভালো লাগে, আমি ওকে খুবই স্নেহ করি। তা আমার আম্মা বলে যে স্নেহ যদি করেন, ভালো লাগে, আপনার ছেলের মতোই যদি দেখেন, তাই আমার ছেলেটাকে আপনি আপনার ছেলের মতো করে নেন। তো বলে কীভাবে? যে আপনার একটা মেয়ে আমাকে দেন, আমার ছেলের বউ করে নিয়ে যাব। তখন আমার শাশুড়ি ডাইরেক্টলি বলে যে না, আমি আপনার ছেলের সাথে আমার কোনো মেয়ের বিয়ে দেব না। আচ্ছা, বিয়ে দেব না। তা আমার এর ফাঁকে আবার আমার আম্মা ওই আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে আসলে কি আমার ছেলের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তো ও বলে যে হ্যাঁ সম্পর্ক আছে। মানে আমার কাছে জানলো জিনিসটা সত্য কিনা, আমার আম্মা একটু যাচাই করলো আর কি। তো জানার পরে আমার আম্মাকে ডাইরেক্টলি বললো যে না, আমরা দেবো না বলার পরে আমার আম্মা চলে আসলো। চলে আসার পর আম্মা আমাকে বললো বাবারে তুমি যে কথা বলছো, আমি তো মেয়ের সাথে জিজ্ঞাসা করছি, সে স্বীকার করছে যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, কিন্তু তার মা বললো যে তোমার কাছে বিয়ে দেবে না। বলার পরে আমি আচ্ছা ঠিক আছে আপনি যান। আমার রিক্সায় গেছিলাম, ওই রিক্সায় আবার ব্যাক করলো বাড়িতে। ব্যাক করার পর চলে আসলো। তে এখন এর ভিতরে দেখি কি আমার ওয়াইফ, যে ওয়াইফ, তখন তো আর ওয়াইফ ছিল না, তো ও তেমন আমার সাথে দেখা করে না বা কথা বলে না। আগে যেরকম হাসি মুখে কথা বলতো, সামনে আসতো, দেখা করতো, এখন আর এটাও নাই। আচ্ছা, এটাও নাই। তখন আমার কাছে খুব খারাপ লাগতে লাগলো। লাগার পরে তখন আমি আমার যে ছাত্রী ছিল ওকে বললাম, যে বর্তমানে আমার শালী, ওকে বললাম দেখো তো একটা কাজ করো, তোমরা অন্য একটা টিচার দেখে নাও, আমি আর তোমাদেরকে পড়াতে পারবো না। আচ্ছা, তে তোমার তো সামনে বার্ষিক পরীক্ষা, এই সময়টুকু আমি তোমাকে পড়াই, এরপর তোমরা একটা মাস্টার দেখে নিও। বলার পর তো ও যায় বাড়িতে বলছে, তে ওই 15-20 দিন পড়াবো, আর সামনে বার্ষিক পরীক্ষা 15-20 দিন সময় আছে, এই পর্যন্তই পড়াবো, এরপরে আর পড়াবো না, এটা বললাম। এর ভিতরে আমার শাশুড়ি শুনছে। শোনার পর তো উনি ওই আমার যে ছাত্রী ওকে বলছে যে তোমার স্যারকে বলো বা নজরুলকে বলো যে উনি যাতে আমার সাথে দেখা করে। তো আমি গেলাম, যাওয়ার পর বলতেছে বাবারে আপনি আমাদের বাড়িতে আসছেন আজকে 2-2.5 বছর হলো, এখন আপনি হঠাৎ করে কেন মানা করে দিলেন আমি জানি না, যাও জানি সেটা আপনি হয়তো একভাবে নিছেন, আমি আপনাকে অন্যভাবে আমি দেখতে চাই। তাই আমি বললাম যে কীভাবে? যে বাবারে আপনি যে আমার মেয়েটাকে যেটাকে পড়াচ্ছেন, ও তো এখন ক্লাস 5-এ পড়ে, তে আমি ওকে আপনার সাথে বিয়ে দেব, আপনিও আরও টাকা পয়সা হোক, ব্যবসা বাণিজ্য করেন, আমি ওকে আপনার সাথে বিয়ে দেব। তা আমি চুপ করে রয়েছি, আমি কোনো কথা বলি না। তো হঠাৎ করে আমার হাত ধরে ওনার মাথার উপর নিয়ে গেল, বললো যে আমার মাথায় হাত রেখে বলেন যে আপনি ওদেরকে পড়াবেন, আমাদের বাড়িতে আসবেন, এ নিয়ে আপনি আর কোনো 2 কথা বলবেন না। বলার পরে তখন আমি বললাম না থাক, আমি আর পড়াবো না, আপনি এই অনুরোধ আমাকে করবেন না। বলতেছে যে না, আপনি আমার মাথায় হাত দিয়ে আমাকে, মা জানেন আপনি মায়ের মতো দেখেন, কিন্তু আমার মাথায় হাত দিয়ে বলেন যে আপনি ওদেরকে পড়াবেন, আপনি আসবেন। তখন অনেক কাকতি মিনতি করার পর আমি তার আবার রাজি হই। এতে রাজি হই যে তাকে সে কেন আমার সাথে দেখা করে না, কথা বলে না, আগে তো সামনে আসতো, যদি তাদের বাড়িতে আসা যাওয়ার মাধ্যমে যদি একটু জিজ্ঞাসা করতে পারি যে সে কেন এরকম করে, তবু আমার মনে একটা সান্ত্বনা, বা তাকে এক নজরে একটু দেখবো, দেখা যাবে, এটাই।
এরপরে আবার আসা যাওয়া করি, আসা যাওয়া করার পরে আমার ওই শালির কাছে একটা আবার আমি চিঠি দিই যে তোমার আপাকে তো বলো তো, এই চিঠিটা তোমার আপাকে দিও। তো ও তো ছোটো ক্লাস, তখন 4-5 পর, তো এমন একটা বোঝে না। ও চিঠি কাগজটা নিয়ে তোমার আপুকে দিও। এবার কয়েকবারই দিছি তার কাছে, তাই কাগজটা দেয়। দেওয়ার পর তখন এরপরের দিন ও আবার আরেকটা কাগজ, আপা আপনাকে এই কাগজটা দিচ্ছে। তখন ওই কাগজটা যদি দেখি, আপনি একটা কাজ করবেন, আজকে রাতে 12টার দিকে আমাদের পুকুর পাড়ে যেই আম গাছের নিচে এখানে একটা জায়গা আছে, এখানে একটু আসবেন। মানে ও যেই ঘরে থাকে ওই ঘরের পিছনে ছোটো একটা পুকুর আছে, ওখানে কয়েকটা আম গাছ আছে, ওখানে আপনি আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। তখন আমি গেলাম, রাত্রে গেলাম। যাওয়ার পর তো বলতেছে, দেখেন আপনার আম্মা যখন আসছে তখন বলছে যে আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আমার মেয়েও আপনার ছেলেকে ভালোবাসে। তে এই কথাগুলো আমার আম্মা আব্বা জানছে, জানার পর আমার উপর খুব রাগ হয়েছে, আমাকে মারছে ধরছো, এই জন্য আমি আপনার সাথে কথা বলি না, কিন্তু আসলে আমি আপনাকে ভালোবাসি। যাক, আবার আমি মানে খুব সান্ত্বনা আসলো, ভালো লাগলো। তাদেরকে আবার আগের মতোই আমি আসা যাওয়া করি, খাওয়া দাওয়া করি, থাকি, ওদেরকে পড়াই, আমার ব্যবসাটাও আমি দেখি করি। এটা কিন্তু আমার বাবা মা কেউ জানে না। বাড়িতে গেলে আম্মা জিজ্ঞাসা করে যে তুমি ওদের ওখানে যাও না, আর যাও নাকি? আমি না আম্মা যাই না, আমি ওখানে যাই না, ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই এখন। বলার পর এর মধ্যে কিছুদিন পরেই আবার ওর বীরজন এদিক থেকে ওদিক থেকে আসতে থাকে, বীরজন আসতে থাকে, এমনকি ছেলে আসে, ওকে দেখে, ও পর্যন্ত আংটি পরায়। তখন উদয় ভাই দেখার পর তখন আমাকে আবার আমার ওয়াইফ জানায় যে এমনি এমনি। তো আমি বলি যে এখন আমি কি করব, তোমার কথা মতো আমি তো একবার আমার মাকে পাঠিয়েছি, এখন আমি কি করব বলার পর তখন সে বলল, কয়েকদিন যাওয়ার পর বলল যে একটা কাজ করেন, আমি যদি আপনার সাথে চলে যাই তাহলে আপনি কি আমাকে ঠিকমতো রাখতে পারবেন? আমি কি অবশ্যই রাখতে পারবো। দেখেন এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বিয়ে শাদী করা, বিয়ে করা দুজনে মিলে, তারপরে ঘর বাড়ি কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব না করব। আমি হ্যাঁ ইনশাল্লাহ আমি এটা ব্যবস্থা করতে পারবো। বলার পর শুধুমাত্র আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আমি করবো। আমি বলতেছি তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। তখন বলো ঠিক আছে যান, আমি আপনাকে একটা সময় দেব, ওই সময়তে আপনি আসবেন। এর কয়েকদিন পরে আমাকে আরেকটা চিঠি আসে। চিঠি আসার পর তখন ওই চিঠিতে লেখা থাকে যে আজকে রাতে আপনি আসবেন, ওই আগে যে জায়গায় আমরা দেখা করতাম ওখানে আসবেন, আসলে আমি আপনার সাথে চলে যাব। আমি আচ্ছা ঠিক আছে। তখন আমি ওই যে বাজারে আমি চেম্বার ছিল ওইখানে পাশের একজন রিক্সা ড্রাইভারকে বলি যে ভাই এমনি এমনি আমি একটা রুগী নিয়ে যাব, তুমি একটু রাত্রে আমাকে রাত 12টা বা 12:30টার দিকে গাড়ি নিয়ে আসবে। একটু মিথ্যা কথা বলি আর কি। তখন বলছে ঠিক আছে নিয়ে আসবো, আপনি আমাকে বললে আমি নিয়ে আসবো। তখন ওই দিন আমি বললাম যে এমনি এমনি রাত 12টা 12:30 দিকে তুমি কিন্তু রিক্সাটা নিয়ে আসবে, তুমি যত টাকা চাও আমি তোমাকে দেবো, তুমি নিয়ে আসবে, আমার চেম্বারের সামনে দাঁড়া করাবে। বলো যে আচ্ছা ঠিক আছে। তখন আমি ওদের বাড়িতে যাই, যাওয়ার পর ওকে বলার পর তখন ও প্রথমত বললো যে দেখেন আমার বাবা মা একজনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে, তো এখন আমি কি করব। তখন আমি বললাম যে দেখো আসলে আমি তোমাকে মন প্রাণে ভালোবাসি, আমি তোমাকে যদি না পাই তাহলে হয়তোবা তুমি যে ছেলের বর হয়ে যাবে, আমার লাস্ট অবধি তোমাকে ওই বাড়িতে যেতে হবে, যেভাবে হোক আমার জীবন আমি দিয়ে ফেলবো, কারণ আমি এই জীবন রাখতে চাই, আমি তোমাকে প্রকৃতভাবে ভালোবাসি। বলার পরে তখন বলতেছে আচ্ছা যান, আমি চলে যাব আপনার সাথে, আমি ঘরে যাই, কিছু টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে আসি। তখন আমি ওকে বললাম দেখো তোমার পরনে যে কাপড়টা আছে শুধু এটা নিয়েই তুমি আসো, এছাড়া বাইরে অন্য কোনো টাকা পয়সা বা স্বর্ণালংকার কিছু নিয়ে আসবে না, কারণ পরবর্তীতে তোমার বাবা আমাকে বদনাম দেবে যে আমি টাকা পয়সা লোভ ছাড়তে পারিনি, বা টাকা পয়সা বা স্বর্ণালংকার এগুলো নিয়ে আমি গেছি।
তোমার পরনে যে কাপড়টা আছে এটাই তুমি নিয়ে আসো। তখন ওই ওই এক বস্ত্রতে যেটা বলা হয় আর কি, ওইটা নিয়ে এসে আসলো। নিয়ে আসার পর তখন প্রথমত আমি আমার ওই চেম্বারে আসলাম ওকে নিয়ে। তখন ওই যে রিক্সার ড্রাইভারকে বলছিলাম, উনি দেখছে যে আমি আসছি। তখন ওর বাড়িতে গেছে, আমার দোকানের পিছনেই ওর বাড়িটা, ওইখান থেকে রিক্সা নিয়ে আসবে আর কি। তো জায়গাটা একটু উঁচু থেকে নিচু ছিল, তো রিক্সা নিয়ে আসার সময় একটু আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর তখন ওর বাড়ির আশেপাশে যে লোক ছিল ওনারা মানে চোর চোর বলে একটা চিৎকার দেয়। যখন ওই রিক্সার আওয়াজ, ও যে নিজে রিক্সা নিজে নিয়ে যাচ্ছে এটা আর মানুষের বুঝে নেই, চোর চোর বলে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে তখন মানুষ বের হয়ে আসে, আরও আশেপাশে মানুষ বের হয়ে আসে। তখন আমি দেখি, তখন আমি চিন্তা করলাম যে আরে এখন যদি ওর ঘরে ওই চিৎকার শুনে যদি ওর ঘরে যদি যে দেখে যে ও নাই, তখন তো আমাদেরকে খোঁজ করবে। হ্যাঁ, খোঁজ করবে। তখন আমি ওকে নিয়ে পাশে একটা ধানের ক্ষেত ছিল, ধান ক্ষেতের ভিতরে আমি পলাই, লুকিয়ে থাকার পর তখন দেখলাম যে না, মানুষজন আর ওদের বাড়ি থেকে কেউ আসতেছে না। আমার চেম্বার থেকে একদম ওদের বাড়ি ঘর তো সব দেখা যায়। আচ্ছা, কেউ আসতেছে না। তখন ওকে নিয়ে বাইরে হই। ওই ছেলেটা আর রিক্সা নিয়েও আসে না, কারণ ওই যে মানুষজন জেনে গেছে ও আর আসে না। তখন ওকে নিয়ে কী করবো আর, তখন ওই রাস্তায় দৌড়াতে থাকি, দুজনেই দৌড়াতে থাকি। দৌড়ে একটা ধান খেতের মাঠ দিয়ে আর কি, মাঝখান দিয়ে আমি অন্য গ্রামে যাই, পাশের গ্রামে যাই। ওইখানে আবার আমার ওই পেশেন্টরা আছে, রুগী আছে, ওদের সাথে একটা ভালো একটা রিলেশন আছে, ওদের বাড়িতে আসা যাওয়া করে রুগী দেখি। তো ওদের সাথে খুব ক্লোজ একটা সম্পর্ক ছিল। কীরকম যে ওনার স্বামী বাইরে ছিল, 2-3 মাস পর টাকা পাঠায়, তখন আমাকে ওই একবারে তারা টাকাটা দেয়। আচ্ছা, খুব ভালো একটা সম্পর্ক। তো ওনার একটা ছেলে ছিল ক্লাস 9-10 পরে, তখন ওদের বাড়িতে যাই, ওঠার পর তখন ওর কাছে মানে স্বল্প সময় যা বলা যায় আর কি, বললাম যে আমাকে একটু হেল্প করো, আমাকে একটা রিক্সা এনে দাও, আমি এখান থেকে একটু আমাদের বাড়িতে যেতে হবে ওকে নিয়ে। বলার পর তখন ও জিনিসটা বুঝতে পারে 9-10 পরে তখন তো বুঝতে পারে। তখন ওর বাড়ির পাশে একজন রিক্সা চালায়, ওনার কাছে নিয়ে যায়। তো ওনাকে দেখে উনি যেই বাড়ি এটা আমি জানি না, ওনাকে দেখে উনি আমাকে দেখে বলতেছে, ডাক্তার সাহেব আপনি এত রাতে? আমি আরে ভাইরে, আমার একটা রুগী খুব অসুস্থ, ওকে নিয়ে আমি একটু ডাক্তার হাসপাতালে যেতে হবে, তো তুমি যদি কাইন্ডলি আসো। আমি তো জানি না তোমার বাড়ি, তো আমি নিজেই আসতাম, ওকে নিয়ে আসতাম না, মানে তোমার যে বাড়ি এটা তো আমি চিনি না। তখন ঠিক আছে, সমস্যা নেই, চলেন। তাতে করে রিক্সা নিয়ে আসলো, ওকে ওঠানোর পর তখন বললাম যে আটিটে যাও। তখন বলতেছে আটিটে? আপনার না বললেন হাসপাতালে? আমি কি, যাও না ভাই, একটু দরকার, যাও। তখন আমার বাড়ি হলো আটিটি। আচ্ছা, আটিটি নিয়ে আসার পর তখন ও বলতেছে যে আপনি বাড়িতে কেন নিয়ে যাচ্ছেন? আমি আমার বাড়িতে আমি নিয়ে যাই। বলে না, কালকে সকাল হলে তো আমাদের বাড়ি থেকে ধাউ করে সবাই আসবে, মানে এখানে 3-4 কিলো দূরে, কিন্তু বেশি দূর না, 2-3টা গ্রাম পরেই সবাই আসবে। আমি তখন সবার সামনে সবাই আমাকে একজন এক কথা বলবে, বাজে কথা বলবে, আমি এখানে থাকবো না। তখন আমি চিন্তা করলাম যে আসলে কথাটা সত্য। আমার বাবা মাও যদি আমাকে মেনে না নেয়, ওকে নিয়ে কেন নিয়ে আসলাম ওকে, বা ওর বাবা মা বা ওর আত্মীয় স্বজন গার্ডিয়ান তো সকাল হতো সবাই তো আসবে, তখন আমাদের অবস্থাটা হবে কি? তখন আমি চিন্তা করলাম আমার নানা বাড়ি তো পাবনাতে, এবং ওকে নিয়ে পাবনাতে চলে যাই। আচ্ছা, তখন ওই আমরা গ্রামে ওকে নিয়ে ওই রিক্সাওয়ালাকে আমি বিদায় করে দিই। বিদায় করতে আরেকটা রিক্সা নিয়ে আমি, তখন বেড়ায় ভোর, আরেকটা রিক্সা নিয়ে আমি বাস স্ট্যান্ডে আসি। বাস স্ট্যান্ডে বাসে করে লাকসাম থেকে একদম ঢাকা চলে আসি। ঢাকায় আসি। এটা কত সালের কথা বলছেন? এটা আমি 1997 এর কথা বলছেন? 5 নভেম্বরের কথা বলতেছি। ওকে, তারপর নিয়ে আসার পর ঢাকায় নামার পর একটা, তখন তো আপনার টেম্পু ছিল, সিএনজি ছিল না, টেম্পু করে আমি গুলিস্তানে আসি। গুলিস্তানে এসে ওর জন্য কিছু মার্কেট করি। ও যে এক কাপড়ে আসছে, একটা পঞ্চ পায়ে দিয়ে আসছিল, পঞ্চটাও ছিঁড়ে যায়, ওই দৌড় দিছি আমরা। তখন একটা শু কিনি ওর জন্য, একটা বোরকা কিনি, তারপরে আপনার 2টা 3 পিস কিনি, একটা বিয়ের শাড়ি কিনি, সামনে টুপিটাকে কিছু কিনি, নিয়ে গাবতলী চলে যাই। গাবতলী গিয়ে ওখান থেকে আমার নানা বাড়ি পাবনার উদ্দেশ্যে গাড়িতে উঠি। তা নানা বাড়িতে যাই, যে প্রথমে নানাকে বললাম যে নানা নানি সবাই আসলো, মামা আসলো, আরে এটা কাকে নিয়ে আসছেন? যে আমি তো হঠাৎ করে বিয়ে করে ফেলছি, এখন আব্বা আম্মা পাঠাইছে আপনাদেরকে দেখানোর জন্য, যেটা আমাদের গ্রামে হয় আর কি। বলি, মিথ্যা কথা বলার পরে তখন নানা নানিকে সালাম করে শিখাই দিলাম ওই
ফেরিতে উঠছে যখন তখনই ওকে ওই বোরকা পরাইছি প্লাস শাড়ি পরাইছি, এগুলো পরাই নিছি যাতে বউ দেখা যায়, তো বউর মতো দেখা যায়। পরাইছি, পরানোর পরে তো ও যায় সালাম টালাম করলো, করার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চৌকিতে শুয়ে রয়েছে। আমার নানি নামাজ পড়ে, এশার নামাজ পড়তেছে। এশার নামাজ পড়ে মোনাজাতে গেছে। তো নানি নামাজের চৌকিতে, আমি নানি নামাজের চৌকির পাশে দিয়ে বসার পর নানিকে আস্তে করে বলি যে নানি আমি তো এখনো বিয়ে করিনি। আচ্ছা। তখন নানি বলতেছে বয়স্ক মানুষ তো, আরো কি বলস তুই? আমি হ্যাঁ নানি আসলে আমি বিয়ে করি নাই, আমি তো এমনি ওকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, খবরটা তোর নানা বা তোর মামা এরা যাতে কেউ না জানে। আচ্ছা। ওরা জানলে কিন্তু তোরা, নানাকে আমি খুবই ভয় পেতাম, মামাকেও খুব ভয় পেতাম। তখন আমি তো এই জন্য আমি তো প্রথমে এই কথাটা আমি চালাকি করে আপনার কাছে বললাম। আচ্ছা ঠিক আছে। সকালে আমার নানি আমাকে আমার এক খালার বাড়িতে নিয়ে যায়, পাশের গ্রামে খালার বাড়িতে নিয়ে যায়। আমার খালাতো ভাই থাকে, ছিল আমার বয়সী, সমবয়সী আমরা। তো ওকে নিয়ে কাজে অফিসে যায়। এই আমি 5 নভেম্বর বাইর হই, 6 নভেম্বর গাড়িতে থাকি, তো 7 নভেম্বর সকালবেলা বিয়ে করি। আচ্ছা। বিয়ে করি একটা কাজে অফিসে। বিয়ে করে বাড়িতে সন্ধ্যার দিকে আসি। সন্ধ্যার দিকে সারাদিন ওখানে ছিলাম। সন্ধ্যার দিকে যখন আসার পর দেখেছি আমার আব্বা। আচ্ছা। আব্বাকে দেখে তো আমার অবস্থা খুবই খারাপ। তখন আব্বা বলতেছে বাবারে যা করছো, তোমার যা মন চাইছে তুমি করছো, কিন্তু আমি তো আজকে 2-3 দিন বাড়িতে থাকতে পারি না। তোমার মা তো মহিলা মানুষ, তোমার মার তো কোনো সমস্যা হয় না, আমি তো বাড়িতে থাকতে পারি না। আমি কি হয়েছে বলে, সকালবেলায় ওরা হাজারে হাজারে মানুষ আমার বাড়িতে। কেউ বলে আপনার ছেলেকে এনে দেন, কেউ বলে আমাদের মেয়ে কোথায় রাখছেন, আপনার ছেলে কোথায়, একজনে এক কথা বলে। এখন শুনছি ওরা নাকি মামলাও দেবে। বলার পর আমি যা হয় হবে, দেখা যাক কি হয়। যখন বলছে মামলা দেবে, আমি কি মামলা কি, বিশেষ করে উদয় ভাই আমি এটা জানি না, যে যদি জানতাম আমি যে বিয়ে করলে মামলা হয়, হ্যাঁ মেয়ে আমি শুনি যে মানুষ মেয়েটি ভাগায় নিয়ে যায় বিয়ে করে, মামলা হয়, জেল খাটতে হয়, এগুলো আপনি তখন বুঝতেন না? বিশ্বাস আমি এগুলো কিছুই বুঝতাম না, জানতামও না আমি। আচ্ছা। তখন যাক এই কথা বলে আব্বা চলে আসলো। আর ওই বাড়ির পাশে একজন ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি ছিল। আমার নানার আবার তেমন একটা ধনী না, মধ্যবিত্ত আর কি। আচ্ছা। একজন ইঞ্জিনিয়ার বাড়ি ছিল, ওনার মোবাইল নাম্বার নিয়ে আসলো যে আমি ওনার নাম্বারে, তখন তো কিন্তু ওই আপনার গ্রামীণ ফোনে, শুধু গ্রামীণ ফোনের বড় ওই যে হ্যান্ডসেটগুলি ছিল আর কি, আর কোনো সেট ছিল না, খুব কম, যারা একটু ধনী তাদের কাছে ছিল আর কি। আর মিনিট তখন 7 টাকা 8 টাকা 10 টাকা মিনিটে কথা বলতে হতো। তে নাম্বার নিয়ে আসলো। এখন থাকি মনে হয় বেশি না, 10-12 দিন ছিলাম। তখন আমার আব্বা বলল তোমরা এখান থেকে সরে যাও, তোমরা যে এখানে থাকো, আমার মনে হয় আমি বুঝতে পারতেছি যে তোমার ওইখান থেকে তোমাদেরকে পুলিশকে ধরে নিয়ে আসতে পারে, তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। কি বলেন আব্বা? হ্যাঁ তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। তখন ওইখান থেকে সরে গেলাম। আমার নানি আমাকে আমার নানির এক বোনের বাড়িতে নিয়ে গেল, ওটা আপনার ঈশ্বরদীতে। আচ্ছা। আপনার পাশে কিন্তু ঈশ্বরদী নিয়ে গেল, ওইখানে রেখে আসলো। আচ্ছা। ওইখানেও 15-20 দিন ছিলাম। থাকার পর তখন চিন্তা করলাম যে আসলে যতই আত্মীয় হোক, কদিন থাকা যায় একটা আত্মীয় বাড়িতে। চলে আসলাম, আবার নানা বাড়ি আসলাম, ওকে নিয়েই আবার নানা বাড়িতে আসলাম। নানা বাড়িতে আসার পর নানি বলতেছে দেখো তোমার আব্বা তো বারবার ফোন দেয়, প্রায় ফোন দেয়, এবং বলে তোমার দিকে খেয়াল রাখতে, তোমরা যাতে পাবনা যাতে না আসো, আমাদের এখানে যাতে না আসো, এখানকার ঠিকানাটা ওরা জেনে গেছে। কীভাবে জানলো? এটা তো আমি জানি না। তখন কি করব? তো নাটোরে আমার এক পরিচিত লোক ছিল, তখন আমি নাটোরে চলে গেলাম। নাটোরে গিয়ে আমি ওইখানে চিন্তা করলাম কতদিন বসে খাওয়া যায়, এটা প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তো টাকা নিয়ে গেছি, আমার সাথে টাকা ছিল প্রায় তখনকার সময় আপনার 20-25 হাজার টাকা ছিল। তে আমি বসে না থাকি, আগদিগার হাট, নাটোর আগদিগার হাট বলে একটা জায়গা, মির্জাপুর থানা, মির্জাপুর সরি পোস্ট অফিস মির্জাপুর, গ্রামের নাম আগদিঘা। ওই হাটে আমি ছোট একটা দোকান ভাড়া নেই, আবার আমি একটা টেবিল নেই, নিয়ে কিছু ওষুধপত্র নিয়ে, মানে সামথিং আমার যা ইনকাম হয় আমার পকেট খরচটা তো হবে। এরপরে আমার চিকিৎসা অনুযায়ী ইনশাআল্লাহ হয়তো বা আমার হবে। তে হ্যাঁ মোটামুটি রুগীও পাই একটা, আমার যদি আমার দ্বারা মানুষ উপকার হলে আরেকজনকে বলে, এভাবে একটা পাবলিসিটি হয়ে যায়। হয় প্রায় 15-20 দিন হয়ে যায়
হ্যাঁ হওয়ার পরে তখন আপনার 15-20 দিন পরে একদিন সকালবেলা রমজান মাস, আচ্ছা রমজান মাস তে আমি চেম্বারে যাব, মাথা হাসড়াই দিছি। ছোট একটা ঘর ভাড়া নিছি, 150 টাকা মাসে ভাড়া আচ্ছা ভাড়া নিছি। মাথা হাসড়াই দিছি, মাথার দরজার পাশে আয়নাটা রাখছি। তো ওইখান থেকে দেখতে বাড়ি থেকে একটু দৃষ্টি দিছি, দেখি যে আমার শ্বশুর আচ্ছা শ্বশুর এসে ওই বাড়িতে লক করতেছে, টিনের বেড়া ছিল ওটাকে লক করতেছে। তা আমার ওই যে বাড়িওয়ালা উনি বের হয়ে গেছে। আমি কিন্তু দেখছি, আমি ওকে বলছি, আমি ওকে আখি নামে রাখতাম, ওর নাম ছিল পেয়ারা আক্তার আখি, আখি নামে রাখতাম, আখি তোমার আব্বা। তখন বলেছে কি বলেন আপনি, বেশি দূর না, 10 থেকে 15 হাত। হ্যাঁ কি বলেন আপনি? হ্যাঁ তোমার আব্বা, তুমি দেখো। তখন ওই সোলার বেড়া ছিল, সোলার বেড়ার ফাঁক দিয়েও দেখছে যে হ্যাঁ আসলে ওর আব্বা। তখন ও আমাকে একটা কথাই বলছে যে আমি যা বলে আপনি তাই বলবেন, আমার কথার বাইরে কোনো কথা বলবেন না। আচ্ছা আমার বাবা 98 এসএসসি পরীক্ষা ছিল, আর 97-তে 95 আমি নিয়ে আসি। আচ্ছা 2-1 মাস পরই পরীক্ষা। তখন আমি আচ্ছা ঠিক আছে। আবার তখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের এখানে নজরুল নামে কেউ আছে নাকি, ভাড়া থাকে? বলে হ্যাঁ থাকে তো। কোথায়? এই যে এই ঘরটা। আসছে, পিছন দিয়ে দেখতেছে আমার 2-3 ভাইরা, আরো তাদের কে জানে। এরপরে আপনার অনেক মানুষ, আস্তে আস্তে মানুষ আসতেছেই। তখন আসে ঘরে ঢুকে গেল। আমাদের বাড়িওয়ালাটা বললো তেমন একটা চালাক না, উনি কিছু বলতেছে না। তো এরপরে দেখতেছি ওই এলাকার চেয়ারম্যান আসতেছে। হ্যাঁ চেয়ারম্যান আসলো, বাজারের সাথে, ওই বাড়িটা বাজারের সাথেই ছিল। সকালবেলা দিয়ে ঘটনা, তে চেয়ারম্যান আসলো। আচ্ছা চেয়ারম্যান আসার পর তো কি হয়েছে উনারা মানে এখানে আসছে আরো 1 ঘন্টা আগে। আচ্ছা আয়সা যখন ওইখানে লাকসাম থেকে আসছে, কুমিল্লা বাড়ি, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসছে, এই ধরনের ঘটনা শুনলে কিন্তু আসলে গ্রাম অঞ্চলে হইচে হয়ে যায়। তা আমি পর করে বুঝতে পারলাম যে এত মানুষ কিভাবে, হঠাৎ করে এত মানুষ কিভাবে আসলো, ওরা জানলোই বা কিভাবে। চেয়ারম্যানও চলে আসছে। তখন চেয়ারম্যান যে আসলো সবাই সরে গেল। চেয়ারম্যান আসলো, কি হয়েছে? তখন আমার শ্বশুর বলেছে যে এমনি। তখন এটা কি আপনার মেয়ের জামাই? হ্যাঁ। আমি জানি না, এই ছেলেটা আমার মেয়েকে নিয়ে আসছে। করে এখানে স্বামী স্ত্রী, ওরা এখানে ভাড়া থাকে, আমিও তো শুনছি। ওনাকে তো আমি দেখছি, উনি একটা চেম্বার দিছে। তে কইটা আমার মেয়ে। তখন ওনাকে বলে আপনি একটু সামনে আসেন, চোখের উপরে শুয়ে আছে, একদম মুখটার উল্টো দিকে দিয়ে, যাতে কাউকে দেখতেছে না, কেউ যাতে ওকে না দেখে, ও যাতে কাউকে না দেখে। তে তখন আমাকে বললো ও শুয়েই আছে, ল্যাপমোড়া দিয়ে শুয়ে আছে, শীতের দিন তো ল্যাপমোড়া দিয়ে শুয়ে আছে, ওই দিক ঘুরেই না, ওনাদের দিকে তাকান। ঘরটা তেমন বলা, ছোট্ট একটা ঘর। তখন আমাকে বলে যে আপনার ওয়াইফকে ডাকতেন। আমি ডাকলাম যে আখি এদিকে পরে ওনা কি বলে শোনো। তখন বসলো। চেয়ারম্যান জিজ্ঞেস করে এটা কি আপনার আব্বা? তখন ও ডাইরেক্টলি বলতেছে কয় না, উনি বলতেছে আপনি ওনার মেয়ে, আপনি বলতেছেন না, আমি তো ওনাকে চিনি না। তারপরে ওর একটা দুলাভাই, দুটা দুলাভাই গেছিল, ওনাদেরকে দেখা বললো ওরা নাকি আপনার দুলাভাই। আমি তো এখানে কাউকে চিনি না। ও আচ্ছা। তখন আমার শ্বশুরকে এবং ওই আমার সম্বন্ধীদেরকে ওনারা মানে যাচ্ছে তাই বলে যে আপনার মিথ্যা কথা বলতেছেন, আপনি এখানে, আপনি বলতেছেন আপনার মেয়ে, আর আপনার মেয়ে বলতেছে আপনাকে যে না, যেটা হয় আর কি। কি বলেন এরা? তখন ও আমাকে বলছে যে আমি যা বলি আপনি তা বলবেন। তখন আমাকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপনি বলেন তো, আমি কি আসলে আমি তো ওনাদেরকে চিনি না। তখন মানে ওখানে ওনাদের মানে মান সম্মান নিয়ে টানাটানি। আচ্ছা যাক চলে আসে। তো বাজারে আসার পর চেয়ারম্যান আসে, ওরা মানে পাশে বাজার, তো বাজার দিকে চলে আসে ওনারা। চেয়ারম্যান আমাকে জিজ্ঞাসা করতেছে আসলে কি? তখন আমি চেয়ারম্যান সাহেব আসলে উনি আমার শ্বশুর, এই 2 জন আমার ভাইরা, আস্তে করে বলি। আচ্ছা ঠিক আছে, ওনারা চলে যাক, এরপরে আমি বাজারে আছি, আপনি আমার সাথে দেখা করবেন। আমি আচ্ছা ঠিক আছে। একটা মাইকটু নিয়ে গেছে ওনারা। তখন আমি ওরকে বললাম তুমি থাকো, আমি আসি। তখন আমি মাইকটু নিয়ে, তখন ওই যে মামলা দিছে ভাই, আমি খুব ভীত যে মামলা দিছে, আমার বাবাটার নামে মামলা, আমার নামে মামলা, আমার কাকার নামে মামলা, স্বাভাবিক। তখন আমি ওই গাড়ির কাছে আসি। গাড়ির কাছে এসে আমার যে বর্তমানে শ্বশুর, ওনার কাছে, ওনার
হাত পায়েও ধরি আমি। দেখেন ও ভয়ে হয়তো বা আপনাদেরকে অস্বীকার করছে, আমি তো আপনাকে অস্বীকার করতেছি না। একবার কাকা বলে একবার আব্বা বলে, মানে একটু এই হয়ে গেছে। আমি একটা অন্যায় করে ফেলছি, আপনার ছেলে যদি এরকম অন্যায় করতো আপনি কি মেনে নিতেন না? আমি আসলে সত্যি পেয়ারাকে ভালোবাসতাম, আমি ওকে না পেলে আসলে আমার জীবনের কোনো মূল্য ছিল না। তো ওকে নিয়ে আসছি, আমি অন্যায় করছি, আপনার ছেলে যদি এই অন্যায়টা করতো আপনি কি মেনে নিতেন না? আমাকে একটু আপনি মেনে নেন, আমাকে মাফ করে দেন, আমি পেয়ারাকে পরে বোঝাই শুনে আমি এটা ম্যানেজ করবো। আমার ভাইরাদেরকে বলতেছি, আমার শ্বশুরকে বলতেছি, আমার ভাইরা বলতেছে কয় তুমি ওকে নিয়ে ওকে আমাদের কাছে দিয়ে দাও, তুমিও চলো। আমি না, এখন এটা হবে না, পরবর্তীতে তখন আমার ভাইরা বলতে কয় দিবে, তোমার হাড্ডি এক জায়গায় যখন করব আর মাংস আলাদা করব, রক্তগুলি আলাদা হয়ে যাবে, তখন করবে। তখন আমি বলছি, উনি এইভাবে বলতেছে, আমাকে থ্রেট দিতেছে যে তোমার হাড্ডি আলাদা করা হবে, তোমার মাংস আলাদা করা হবে, রক্তগুলো আলাদা হয়ে যাবে, তখন দিবে। তখন আমি বলছি, আমি দেখেন আপনি আপনার হাতে 3.5 হাত, আমিও আমার হাতে 3.5 হাত, তে আপনি আমার হাড্ডি মাংস আলাদা করবেন, আমি শুধু চেয়েই থাকবো? এই কথাটা আমি বলছি ওনাকে। তখন থ্রেট দিচ্ছি, থ্রেটটা আমি আর কয়েকবার আমাকে থ্রেট দিতেছে এবং গালাগালিও করতেছে। আচ্ছা, এই কথা বলার পর ওনারা চলে যাওয়ার পর তখন ওই চেয়ারম্যান আমাকে বলছে দেখা করুন। তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম, বলে দেখেন আপনি তো আমাদের এখানে চেম্বার দিয়েছেন, আসলে রিয়েল ঘটনাটা কি? তখন ওনার কাছে আমি সংক্ষেপে বললাম, আপনার বাড়ি লাকসামে? আমাকে হ্যাঁ, আমার বাড়ি লাকসামে। তাহলে ভাই এখানে সবচেয়ে ভালো হবে আপনি বললাম যে আমার আব্বার মুখে, আমার আব্বা তো ফোন করে আমার মাঝে মধ্যে আমার কাছে, অনেকে মামলাও দিছে ভাই। তাহলে সবচেয়ে বেটার হবে, উনি তো আশেপাশে তো থানা নাই, উনি যদি এখন থানায় যাই ফোন করে বলে যে এমনি এখানে আসামি আছে, বা তখন আপনার থানায় ফোন দিবে, ফোন দেওয়ার পর তখন ওই থানা থেকে এখানে ফোন দিবে, কিন্তু পুলিশ নিয়ে আসতে পারবে। তা আপনি একটা কাজ, এখান থেকে সরে যান, নাহলে আপনার সমস্যা হতে পারে। তখন আমি সরে যাই, ওইখান থেকে আমি সরে যাওয়ার পর রাজশাহী চলে আসি। সরি ভাই, একটু ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। কয়েকদিন ছিলাম, একদিন নাকি 2 দিন, একদিন ছিলাম। একদিন বলতে ওদিন বিকেলেই চলে আসি। আবার নানা বাড়িতে আসি। কোথায় যাবো? নানা বাড়িতে আসার পর তখন ফোন দিই, ওই আমার এক মামা, ওই মামা ইঞ্জিনিয়ার বলছে, ওনার নাম্বার থেকে আমি ফোন দিই। ওনাকে যাই বলি যে আমার আব্বা যে ফোন দেয়, ওই নাম্বারটা কোন নাম্বার থেকে ফোন দেয়? তো বলে যে আচ্ছা আমি দেখি। তখন দেখছে যে এই নাম্বার থেকে ফোন দেয়। আমি মামা একটু ফোন দেন, আমি টাকা দেবো আপনাকে। তখন ফোন দেওয়ার পরে তখন বলি যে ওই গ্রামের কোনো একটা লোকের ফোন দেয়, নাকি বাজারের নাম্বার থেকে ফোন দিয়েছিল, শিওর খেয়াল নাই। তখন বলি আমার আব্বার সাথে আমার আব্বার আটিটি খন্দকার বাড়ি আমাদের, আমি ওনার ছেলে, চেনে, এলাকার মানুষ না, চেনার পর তখন আমার আব্বার সাথে কন্ট্যাক্ট করে দেয় আমাকে, যে আপনি 1 ঘন্টা পরে ফোন দিয়েন, আমি ওনাকে খবর দিয়ে নিয়ে আসবো। তখন আব্বাকে নিয়ে আসে। তখন আব্বার সাথে বলি যে আব্বা এইভাবে এখানে পুলিশ আসছে, এখানে এইভাবে ওরা আসছে, আমাকে এইভাবে থ্রেট দিয়ে গেছে, এখন কি করব? বলে যে এখন তুমি কোথায়? আমি তো নানার বাড়িতে আবার চলে আসছি। বলার পর বলে দেখো, তুমিও জানো আমি তো রাজশাহী কলেজের, রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি তখন ওই পাকিস্তান পিরিয়ডে আমি ছোটোখাটো একটা চাকরি করতো আর কি আমার আব্বা। তা আমার আব্বার সাথেও ওনার একটা ফ্রেন্ড, ওনার নামই, ওনার বাড়িও আপনার লাকসামি, উনি ওইখানে চাকরি করতো। উনি এখনও চাকরি করে, তখনও চাকরি করতো, কিন্তু আমার আব্বা চাকরি করে না, আব্বা চলে আসছে। যে ও ওইখানে আসে, আমি জানি ওর ফ্যামিলি নেই ওইখানে আসে, ওইখানে একটা স্টাফ কোয়ার্টার আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ওই স্টাফ কোয়ার্টারে ও থাকে। তুমি রাজশাহী চলে যাও, ওইখানে যাও, রাজশাহী বলে এখানে বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার কোনটা, কর্মচারীরা থাকে, জিজ্ঞাসা করবা এবং ওনার নাম, আমার নামের নাম ওর জিজ্ঞাসা করবা, তখন তুমি ওর ঠিকানাটা পাবা। তখন আমি রাজশাহী চলে যাই এবং ওই আব্বার কথা মতো আমি যখন ওই স্টাফ কোয়ার্টার আছে ওখানে যাওয়ার পরে তখন যে আমির হোসেন, ওনার বাড়ি লাকসাম, ওনাকে চেনে? বলে হ্যাঁ চিনি, ওই যে ওনার বাড়িটা, ঘরেটা। তখন যাই বলি যে আমি, আমার আব্বার নাম অমুক, আমাদের বাড়ি অমুক, অ্যাড্রেস দিই আর কি। তখন উনি আমাকে চিনতে পারে যে আঙ্কেল
আমি তো এই একটু সমস্যায় পড়ছি, ওরা সব খুলে বলি। খুলে বলার পর ওইখানেও আপনার কিছুদিন থাকি। থাকার পর এই দাবা বলতেছে যে দেখো, ওরা তো আমাদের সাথে বলতেছে যে তোমাকে এবং তোমার ওয়াইফকে হাজির করানোর জন্য, যদি হাজির করাই এবং তারা তোমার ওয়াইফ যদি নিজের মুখে বলে যে আমি স্ব ইচ্ছে ওনার সাথে চলে আসছি, হ্যাঁ, তাহলে ওরা মামলাটা উঠে ফেলবে। এবং তো আমাদের চেয়ারম্যানও আমাকে বলতেছে যে ছেলে মেয়ে হাজির করালে ওরাও আসুক, ওদের চেয়ারম্যান আসুক, আসার পর মুখোমুখি হই। যদি আপনার ছেলে যদি নির্দোষ থাকে, ওরা তো বলতেছে আপনার ওদের মেয়েকে আপনার ছেলে জোর করে নিয়ে আসছে। যদি আপনার ছেলে যদি নির্দোষ থাকে তাহলে ওরা মামলা উঠে ফেলবে। এখন তুমি কি বলো? বলার পরে আমি আচ্ছা ঠিক আছে, তে আমি আপনার সাথে পরে আলাপ করবো। তখন ওর সাথে এই ঘটনাগুলি শেয়ার করি যে আকি, তোমার বাবা মার তরফ থেকে বা তোমাদের চেয়ারম্যান ভাবে একটা অফার দিতেছে যে তুমি বা আমি বাড়িতে হাজির হওয়ার পর যদি ওরা যদি বলে, তুমি যদি বলো যে আমি স্ব ইচ্ছায়, তোমার একটা মতামত নেবে, জিজ্ঞাসা করবে। ওরা বলতেছে আমি নাকি তোমাকে জোর করে নিয়ে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি, হ্যাঁ, মামলা দিয়ে দিচ্ছে, আমি টাকা পয়সা নিয়ে আসছি, স্বর্ণালঙ্কার নিয়ে আসছি, আমার বাবার নামে মামলা দিছে, সব কিছুই বলি। এখন কতদিন আমরা এইভাবে পালিয়ে থাকবো? পালিয়ে থাকবো? চলো বাড়িতে যাই, তুমি আমরা যেটা সত্য সেটাই বলবো। বলার পর তখন বলে আচ্ছা ঠিক আছে। প্রথমে রাজি হয় না ভাই, না আমি আমার বাবা মার সামনেই যেতে পারবো না, গেলে মারবে আমাকে, এইটা করবে ওইটা করবে, আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো, যেটা স্বাভাবিক হওয়ার কথা। পরে আমি অনেক বুঝাই, রাত্রে বুঝাই, দিনে বুঝাই, দেখো এইভাবে কতদিন থাকা যায়, পালাতক ভাবে পালিয়ে থাকি, এই মনে হয় যে পুলিশ অ্যারেস্ট করবে, এই মনে হয় যে পুলিশ অ্যারেস্ট করবে, যেখানে যাই একটা ভয় থাকে আমার। টাকা পয়সা প্রায় শেষ, এর থেকে ওর থেকে হাওলাত বরাত করে আত্মীয় স্বজনদের বাড়িতে যাই, ওখান থেকে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, এভাবে চলি। কয়েক জায়গাতে, আমি সংক্ষেপে বলতেছি ভাই, বুঝছেন, অনেক জায়গাতে আমার কাকা টাকা এদের অনেক জায়গায় থাকি। পর লাস্ট নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসার পর ওদের এলাকার চেয়ারম্যান, আমার এলাকার চেয়ারম্যান, মানুষ মানে বাড়িতে যে একটা চেয়ারম্যানের বাড়িতেই সালিশের মতো হয় আর কি, মানুষ মানে হাজার মানুষ। ওই মানুষের সামনে আমার শ্বশুর আসছে, আমার শাশুড়ি আসেনি, আমার জ্যাঠা আসছে, কয়েকজন আসছে তাদের ফ্যামিলির, এবং তার দুলাভাই অনেক, ওদের এলাকারও মনে হয় 1,000-5 মানুষ, এত মানুষ। আমার এলাকার মানুষ তো আছেই। সবার সামনে তখন সে বলছে যে হ্যাঁ, আমি স্ব ইচ্ছে ওনার সাথে আসছি, উনি আমাকে জোর করে নিয়ে আসেনি। আমার চেয়ারম্যান জিজ্ঞাসা করছে, স্ব ইচ্ছায় আসছি। তখন ওনার চেয়ারম্যানকে জিজ্ঞাসা বললো আমার চেয়ারম্যান যে আপনি শুনছেন, দুইজন মুখোমুখি শুনছেন, উনি স্ব ইচ্ছায় আসছে। তখন ও চেয়ারম্যান কিছু প্রশ্ন করলো, তুমি স্ব ইচ্ছায় আসছো? হ্যাঁ। তোমাকে জোর করে আনে নেই? না। আচ্ছা। তখন ওরা চলে যায়, তোমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে। এবং ওই আপনার কাবির নামাটা ওটাও দেখে ওরা চলে যায়। কিন্তু আমাদের চেয়ারম্যান যে ওদের কাছ থেকে একটা কাগজপত্র রাখবে যে ওরা মামলা উঠে ফেলবে, ওটা একটা কিছু করবে না, মৌখিক করছে, কোনো কাগজপত্র কোনো কিছু করেনি। চলে যাওয়ার পর আমরা কালকে মামলা উঠে ফেলবে, আজকে ওরা যাই মামলা উঠে ফেলবে, ধরনের একটা আভাস দিয়ে যায়। তখন আমার আর মনে হয় যে আমি একদম ফ্রি, আর কোনো টেনশন নেই আমার ভিতরে। এতদিন কিন্তু প্রায় 7-8 মাস হয়ে গেছে। এর ভিতরে আমার স্ত্রী গর্ভে একটা সন্তানও আসছে, আমার বড় ছেলে একটা। এখন আমি খুবই ফ্রি। এতদিন আমি মানে টাকা পয়সা তো সেদিক দিয়ে কোনো ইনকাম করতে পারতেছি না, প্লাস আমি মামলা, আমার বাবার বিরুদ্ধে মামলা, হায় আল্লাহ, আমার এই বয়স্ক বাবা, হ্যাঁ, আমার বাবার তো কোনো অপরাধ নেই। এমনকি আমি বিভিন্ন অ্যাডভোকেটকে যাই যে এইভাবে মামলা দিছে, দেখেন মামলা তো হ্যাঁ দিতে পারে, তাদের দিছে, এখন আপনাকে না পাইলে আপনার বাবাকে পাইলে, যতদিন আপনি হাজির না হবে ততদিন আপনার বাবাকেও ছাড়বে না। তখন আমি তো খুবই টেনশন আসে, যাই রে আমার বাবা, এমনি বাড়িতে খবর নেই, বাবা অমুকের বাড়িতে, এই শীতের সময় বাবা আরেকজনের বাড়িতে থাকতে পারে না। আমার ছোট ভাই বোন খুবই সমস্যা হতেছে, মা কান্নাকাটি করে, আমি তোমার এই ছোট ভাই বোন আমি কিভাবে থাকবো, কতদিন থাকবো? ওই একটু ধান করছে, এগুলো সব শেষ, মানে পুলিশের ভয়ে থাকে না, সম্মানের ভয়ে। আচ্ছা, বাবার ফোন দিলে বাবাও কান্নাকাটি করে যে আমার জীবনে কেউ থানায় মামলা নেই, আমার এলাকার আমার বাড়ির কোনো একটা লোকের থানায় পর্যন্ত একটা নাম নাই, তুমি এটা কি করলা? আসলে আগে কিন্তু মানুষ কিন্তু সম্মানকে খুব ই করতো। তখন আসছে ফ্রি, একদম ফ্রি হয়ে গেছি আমি। এর ভিতরে রাত্রে শুয়ে আছি, এরপরের দিন
আমি ঢাকায় আসছি, একটা লোকের কাছে টাকা পেতাম 9-10 হাজার টাকা, তো উনি আমাকে 8 হাজার টাকা দেয়। যেদিন সকালে আসছি গাড়িতে, আবার বিকেলে আমি আবার ব্যাক করছি। মানে বিয়ে করার পর থেকে তো আমি 1 সেকেন্ডও আলাদা না, মানে থাকতেই মন চাইতেছে না। উনি আমাকে খুবই রিকোয়েস্ট করছে থাকার জন্য, আমি বলছি, না ভাই আমি থাকবো না, মনটা কেমন যেন ছটফট করতেছে, খুবই রিকোয়েস্ট। ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে, মানে এভরিথিং, ওর ফ্যামিলি যারা আছে সবাই আমাকে আসতেই দেবে না, এমন অবস্থা ঢাকাতে। তো আমি চলে যাই। যাওয়ার পর রাতে শুয়ে রয়েছি, তে আমার দাদার ঘরে থাকি, আমাদের নতুন বাড়িতে গেছে ওই ঘরে আমি থাকি, দাদার ঘরে থাকি। তো এখানে রয়েছি, তো ওর জন্য বিভিন্ন ফল ফ্রুট নিয়ে যায় ঢাকার থেকে, বাবা মার জন্য এক্সট্রা নিয়ে যায়, ওর জন্য এক্সট্রা নিয়ে যাই। রয়েছি, রাতে 12টার দিকে আবার গেট লক করতেছে। তখন আমার দাদা বলতেছে, কে? বয়স্ক আমার দাদা। কে? যে আমরা কারা? তো বলতেছে, আমরা আইনের লোক, পুলিশ। দরজা খোলেন। বলে, কেন? দরজা খোলেন, আমি শুনছি, আমি কিন্তু যাক না, আমরা দুজনই যাক না। তখন পুলিশ বলছে, তখন আমি ওকে উঠে বড় ঘর তো 3টা দরজা ছিল, যেই দরজাটা দিয়ে আমাদের পুকুরের দিকে যাওয়া যায়। তখন মানে শুকনা শীতের সময়, এই সময়টাই প্রায় বিশেষ করে এই সময়টাই। তো আমি ওকে নিয়ে ওই দরজাটা দিয়ে বাইরে হয়ে যাই। বাইরে পুকুর আছে, পুকুরের ঢাল, ওইখান দিয়ে দৌড় দিয়ে আমি অন্য বাড়িতে উঠে যাই, আমাদের পাশের বাড়িতে উঠে যাই। আমাকে আর দেখে না পুলিশ। মানে বড় ঘর থেকে পাকঘরের দরজা, পাকঘর থেকে আবার কলের দিকে, পুকুর দিকে যাওয়ার জন্য একটা দরজা। ওর পুলিশ তো আর এত দরজা দেখেনি। তখন আমি চলে যাই, পাশের বাড়িতে যাই। পাশের বাড়িতে যাওয়ার পরে ওইখানে থাকি। ওই পাশের বাড়ি থেকে আবার আমার বাবা মা যে বাড়িতে থাকে, আমার নতুন বাড়ি ওইখানে কাছে, তো ওই বাড়ি থেকে আমি বেশি জোরও বলতে পারতেছি না, পাশে আমার পুলিশ শুনবে আমার কণ্ঠ, আব্বা আব্বা বলে ডাকতেছে, আব্বা ওঠেন, আব্বা পুলিশ আসছে বলতেছি, আব্বা শোনে না, শুনছে কিছু তাও আমি জানি না, মানে আমি তো দূর থেকে বলতেছি। তখন একটু পরে শুনতে দেখতেছি কি যে আমি আড়াল থেকে সব কিছু আমি দেখতেছি, আমার ওয়াইফকে ওই ঘরে রাখছি, ওনাদের ঘরে রাখছি যে তুমি এখানে বসে থাকো, দেখি আমি কি হয়। দেখছি আমার বাবাকে অ্যারেস্ট। ভাই বিশ্বাস করবে, যখন আমার বাবাকে অ্যারেস্ট করেছে তখন মনে হচ্ছে আমি পৃথিবীতে নাই, এমন অবস্থা আমার। বাবাকে খুবই শ্রদ্ধা করতাম। তখন যে আমার অপরাধে আমার বাবা দোষী হবে, আমার বাবা জেলখানা যাবে, আমার বাবা থানা যাবে না। তখন আমি ওখান থেকে বাইর হই। তো আমার থেকে প্রায় 15-20 হাত দূরে হবে পুলিশের গাড়িটা। আমি সামনে যেইভাবে দাঁড়াই যে আমি নজরুল, আমি আসামি, আপনি আমাকে অ্যারেস্ট করেন, আমার বাবাকে ছেড়ে দেন। তখন গাড়িটা থামে, থামার পরে পুলিশ নামার পর যে আসো, তুমি সামনে আসো, তুমি আসো, তোমার বাবাকে ছেড়ে দেবো। আমি বলি, না, আমার বাবাকে ছেড়ে দেন, আমার বাবাকে চলে যাক, তারপর আমি ধরা দেবো। আপনারা যে আমার বাবাকে ছাড়বেন এমন কোনো কি গ্যারান্টি আছে? কারণ আমার বাবার মতো মামলা আছে। তখন আমার বাবাকে ছেড়ে দেয়, আমার বাবা হেঁটে বাড়ির দিকে যায়। তখন আমি একদম ধরা দিই, আমি আর লুকোচুরি করে লাভ নাই, যা আছে আমার নসিবে, যা আছে আমার ভাগে তাই হবে, আমার তো কোনো দোষ নাই, আমি ভালোবাসছিলাম। আর আমি তো আগেই বলছি ভাই, এই যে এত মামলা, এটা সেটা, আমি এই ধরনের কিছু আমার কোনো নলেজই ছিল না আমার। আচ্ছা, আর তখন আমাকে পুলিশ অ্যারেস্ট করে, পিছিয়ে একটু পরে দেখি যে সাথে সাথে আমার ওয়াইফও কাঁদতে আসতেছে। এটা সত্য কথা ভাই, ও আসছে, আর কান্দে না, ও আসতেছে যে আমার স্বামীর কোনো দোষ নাই, আমি ওনার সাথে স্বইচ্ছায় আসছি, ওনাকে নিয়ে যাচ্ছেন কেন, এই কথা বলতে আসতেছে। মনে হয়তো আমার মা শিখে দিচ্ছে, বাবা শিখে দিচ্ছে, তুমি আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে, এ তো যেটা হয় আর কি। তখন আসছে, তখন বলে, তুমি কে? বলে, আমি পেয়ারা। তখন বলে, ওঠো, তুমিও গাড়িতে ওঠো। তখন ও কেউ নেয়। তখন রাত প্রায় 1টা নেয়। আমার এক কাকা ছিল, ওনার নামও, উনিও আসামি ছিলেন। উনি বলতেছে আমিও যাব। উনি একদম স্বইচ্ছায় আসে। তো পরবর্তী উনি, আপনি সরাসরি আসলেন কেন? যে তো আমার যুবতী, আমার ছেলের বউ, তারা পুলিশ, তারা কি করে না কি করে, কোথায় রাখে, এই জন্য আমি তোমাদের সাথে থাকবো। ওনাকে নিয়ে আসার পর থানায় আসলাম। আসার পর ও এখানে একটা চেয়ার দিল দারোগা, আমাকে তো বিভিন্ন কথা বলতেছে, ডাক্তার? কিসের ডাক্তার তুমি? ডাক্তার এই কাজ করে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলি না, মানে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে। তোমাকে এখন হাড্ডি মাংস সব আলাদা করবো। দেখছে একটু বলতে কিছু, আমার এক ভাইরা আসছে,
তো বাইরে আসছে, ওই দারোগার সাথে কি কথা বললো, এতটুকু দেখলাম যে টাকা দিচ্ছে। আচ্ছা, টাকা দিচ্ছে। তখন দারোগা বলতেছে, প্যারা একটা কাজ করো, তুমি তোমাদের বাড়িতে চলে যাও, কালকে সকালে তুমি ওকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো, কালকে সকালে তুমি কোর্টে যাবে তোমার স্বামীর কাছে। তখন বলছে, না, আমি আমার স্বামীকে থুয়ে যদি যেতে হয় আমার স্বামীও যাবে আমাদের বাড়িতে, দুজনই যাবো, আমি একা যাবো কেন? কারণ তোমার স্বামীকেও তো মামলা হয়েছে, তুমি কালকে সকালে তুমি থানায় যাইও, কোর্টে যাইও, তুমি এখন তোমার বাড়িতে যাও। অনেক চেষ্টা করে, পারে না। okay. ও একদম আমার প্যান্ট পরা ছিল, আমার প্যান্টের একদম ধরে রাখছে, হাত ধরে রাখছে, ও যাবে না। তখন দারোগা বলতেছে, না সম্ভব না, ওনাকে আস্তে করে বলতেছে সম্ভব না। তখন সকালে আমাদেরকে চালান করে দেয়, আমরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, আমি ওয়াইফও ছিল? জি, ও ছিল সাথে। তারপরে ভাই অনেক টাকা পয়সা শেষ করে আর কি আমি 1 মাস প্রায় 17-18 দিন। আপনার ওয়াইফ? ও ছিল আমার সাথে। এই পুরো 1 মাস 17 দিন? না, ও আপনার প্রায় মনে হয় 20-25 দিন ছিল, এরকম ছিল। তারপর ওকে ছেড়ে দেয়? ওকে ছেড়ে দেয়। তারপর ও কোথায় যায়? আমার যাবি না, আমার বাড়িতে যায়। আপনার বাড়িতে যায়? জি, আমার আচ্ছা, বাড়িতে যায়। তারপরে আরো 15-20 দিন বা পরে আমাকেও ছেড়ে দেয়। আচ্ছা, কিন্তু মামলা শেষ হয় না। পরবর্তীতে আমি একটা নাকি 2টা হাজিরা দেওয়ার পর, তখন একটা হাজিরায় আমি যাই ডাইরেক্ট হাকিমের সামনে দাঁড়াই। তখন ওই আমার মামলার নাম্বার বলে, তারিখ বলে, বলার পর দেখে যে কোনো নাই, উকিল নাই, অ্যাডভোকেট নাই। তখন আমি বলি যে স্যার, এমনি আমার এমন অবস্থা যে আমি যে আপনার এখানে আসবো, সেই গাড়ি ভাড়াটাও আমার কাছে ছিল না। আচ্ছা। তো আপনার এখানে আসতে হবে আমাকে এই তারিখে, আপনার আদেশ। তার কারণে আমি আসছি, অনেক কষ্ট করে আসছি। তখন ওরা আমার কথাগুলো শুনে, আমি যে অ্যাডভোকেট রাখবো, কীভাবে রাখবো, গাড়ি ভাড়াও তো নেই আমার কাছে। তখন আমার মামলাটাকে ডিসমিস করে দেয়। আচ্ছা, কোথায় তখন? কতদিন লাগে সময় এটা ডিসমিস হতে? ডিসমিস হতে প্রায় 2.5-3 মাস। 2.5-3 মাস। Total। এই 3 মাসের ভেতরে আপনার পরিবারের উপরে বা আপনার ওয়াইফের উপরে কি আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি কোনো রকমের প্রেশার দিয়েছিল কিনা? না না না, কোনো রকমের প্রেশার না, দেয়নি? না, আর কোনো প্রেশার দেয়। আচ্ছা, মানে তাদের উদ্দেশ্য ছিল আপনাদের দুজনকে অ্যারেস্ট করানো? অ্যারেস্ট করাইছে। আচ্ছা। এখন আমাদের জামিনে চলে আসছে, এখন আর ওনাদের এই নেই। ওকে, তারপরে কি হলো? তারপরে ভাই এই সংসার জীবন চলতেছে। আমার ছেলেটা হওয়ার পর আপনার ছেলেটা বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিল ভাই। আচ্ছা, এই ঘটনার পরে? হ্যাঁ, এই ঘটনা জেলখানা থেকে আসার পরে আমার বাবা মা আমাকে বের করে দিল। আচ্ছা, বের করে দিল যে আমরাও তো তোমাকে চেয়েছিলাম, এখানে ওখানে মেয়েকে দেখাইছিলাম, তোমাকে আমরা সামাজিকভাবে বিয়ে করব, তুমি নিজের পছন্দ মতো কি ভালোবাসা করে তুমি বিয়ে করলা, আমাদের টাকা পয়সা সবকিছু শেষ, যা হয় আর কি ভাই, কি কিছু বুঝছেন, সবকিছু শেষ, এখন আমরা পথের ফকির তোমার জন্য। আচ্ছা, এই নিয়ে 1 কথা 2 কথা, তুমি যাও, তোমরা মতো তুমি যাও, আচ্ছা, তুমি দেখো, যাও। ওকে। আচ্ছা, তাহলে ভাই এখন আর কি করব, আমার এইদিকে টাকা পয়সা যা ছিল সবকিছু মামলা টামলা বা এখানে ওইদিক দিয়ে 7-8 মাস আমি ওই পালাতক ভাবে ছিলাম, সবই শেষ, একদম এন্টি, আমি খালি, আর কিছুই নাই আমার কাছে আর। আচ্ছা, তাই এরপরে এখন এইভাবে চলতে আমার ছেলেটা হওয়ার পরে দাদার ঘরে আসা থাকলাম কিছুদিন, দাদার ওইখান থেকে এবার চলে আসলাম, দাদার বাড়ি থেকে এবার অন্য এক এলাকাতে পাশের গ্রামে চলে আসলাম। ওইখানে ওনাদের একটা বাড়িতে আমি থাকি, ওইখানে একটা চেম্বার ভাড়া করি, দোকান ভাড়া করি, আবার ওই আমার ডাক্তারি পেশাটা আমি শুরু করি টুকটাক ভাবে, আস্তে আস্তে হয়। আমি তেমন ক্যাপিটাল দিতে পারি না, দোকান শোনাই। আমি একটা টেবিল নিয়ে, ছোট একটা পুরানো একটা আলমারি আগে ওই দোকানটার ভিতরে ছিল, ওটার ভিতরে কিছু ওষুধপত্র সাজিয়ে কোনো রকমে আর কি, দেখি না আমি আমার জীবনটাকে আমি আবার রিটার্ন আনতে করতে পারি কিনা। আচ্ছা, থাকি এর ভিতরে আমার ছেলেটার আপনার ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়ে যায়। তখন এদিকে টাকা পয়সাও নাই, পরে এবারে আমার হোমিও আমি নিজেরটা আমাদের কাজ হচ্ছে না, নিজের মনও মানতেছে না, কি করি এখন। তখন একটা ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে উনি দেখার পর আপনার ছেলের তো ডাবল নিউমোনিয়া। আচ্ছা, তো একটা ইঞ্জেকশন দাম 350 টাকা। ওনার বিজেটও তখন ছিল 300 টাকা, নাকি 250 টাকা বিজেট দিলাম। তখন একটা ইঞ্জেকশন দিলাম, কিছু আবার 2 দিন না 3 দিন পর নাকি 1 সপ্তাহ পর আরেকটা ইঞ্জেকশন দিলাম। তারপর দেখি যে ভাই সুস্থ। ওই পরে যে ইঞ্জেকশনটা দিছি ওটা মানুষ থেকে টাকা ধার করে নিয়ে দিছি। হ্যাঁ, তখন দেখি যে মিস ছেলে সুস্থ, দেখে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনে সুস্থ করে দিছে। 2টা আরেকটা দেওয়ার ডাক্তার বলছে যেভাবে হোক 3টা দিতে হবে। তবে আমার কাছে তো ভাই টাকা নাই, আমি কি করবো, এটা তো ধার করে দিছি। তখন আমি না দেবো না, আল্লাহ ভরসা, আল্লাহ আমার সুস্থ করে দিছে। তো ভাই এর 10-12 দিন পর ছেলেটা আবার মারা যায়, আবার এমন ভাবে নিউমোনিয়া অ্যাটাক করে ভাই, তখন ছেলেটা আবার ছেলেটা মারা গেল ভাই। পিতার কাঁধে যে পুত্রের লাশ, একটা কথা আছে না ভাই। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি 3 মাস, তখন বয়স ছিল 3 মাস, তার নাম রাখছিলাম ভাই হৃদয় নাম রাখছিলাম।
আচ্ছা, তো এরপরে মারা যাওয়ার পর 10-15 দিন পর আমার শাশুড়ি আসে। 10-15 দিন না, মাসখানেক হবে আমার শাশুড়ি আসে। আমার শাশুড়ি জানে যে আমার ছেলে হয়েছে, ছেলে বেঁচে আছে, উনি তোয়ালে আনছে, সাবান আনছে, এটা সেটা আনছে, জানি শুরুতে উনি মারা যায়। তখন উনি আসতে আমি খুব রাগ হই ওনার উপরে, খুবই রাগ হই। মানে যে স্বাভাবিক হওয়া, আমার মামলা দিল, এত কিছু, আমার টাকা পয়সা শেষ করলো, আমি এত ইয়ে করলাম, তবে রাগ হই, কিন্তু কোনো রাগ ইউজ করি না। আমি রাগ হই, আপনি কেন আসছেন আমাকে দেখতে, আমি কি অন্যায় করছিলাম আপনাদের কাছে? তো বললাম, বলার পর তারপরে উনি বলে যে বাবার একটা কাজ করো, যা হওয়ার হয়ে গেছে, তোমারও ভাগ্যে ছিল, আমার মেয়ের জামাইরে এগুলো করছে রে বাবা, বিশ্বাস করো, আর এলাকার কিছু লোক তোমার কাকারে দিয়ে এগুলো করাইছে, আমার মেয়ের জামাইরাই বিশেষ করে করছে, এখন কি করব, যা হওয়ার হয়ে গেছে, তোমরা চলো, আমি তোমার শ্বশুরকে বুঝাই শোনায়া আমি দেখি তোমাদের একটা ব্যবস্থা করতে পারি কিনা। তোমরা এখানেও যেভাবে আসো, ওটা পরের বাড়িতে থাকি, অন্যের বাড়িতে, একজনকে মা ডাকছি, একদম মা ডাকছি, এইভাবে থাকি। তো ওনারা বললো যে আচ্ছা। তা আমি বললাম যে দেখেন, আমি যাবো না, আপনি যত কিছুই করেন আমি যাবো না, অনেক চেষ্টা করবো, আমি যাবো না বললাম। বলার পরে তখন বলছে তাহলে ওকে দাও, মানে ওনার মেয়েকে। আমি তো আপনি পেয়ারাকে জিজ্ঞাসা করুন, পেয়ারা যদি যায় আমি তাকে বাধা দেবো না। তখন ওর জিজ্ঞাসা হলো, ও বললো যে তখন ও আমার বলতেছে, আলাদা ডেকে নিয়ে বলতে, আমি যাই, আমাদের অবস্থা তো খুবই শোচনীয়, আমি বাবা মাকে একটু বলে দেখি। ওদের অবস্থা আমি খুব ভালো ছিল, দেখি একটু কিছু ম্যানেজ করতে পারি না, বাবার রাগটা কমাতে পারি কিনা, তোমার টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারতেছো না, তুমি কীভাবে কী করতে, আমি সবই তো দেখতেছি, আমি যাই। আমি কি না, আমার তুমি ওইখান থেকে 1 টাকা আনলো, আমি সেটা অ্যাকসেপ্ট করবো না, আমি রিসিভ করবো না। আমার পর আমি এভাবে দেখি, তোমার ভিতরে কি কোনো রাগ নাই, এভাবে বলতেছি, তোমার ভিতরে কোনো রাগ নাই, তুমি নিজেকে নিজেরা ই করো, আমি নুন আনি, তুমি নুন খাও, এভাবে তুমি দেখে আমাদের দিন পরিবর্তন করতে পারি কিনা। এরকম তো হাজারো হিস্টোরি পড়ছো, আমিও তো পড়ছি। না, আমি যাবো, আমি সেটা বলো, তুমি যাবে, তা একটু দেখবে, যাও, বাবা দেখতে মন চাচ্ছে, আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, তুমি যাও, কিন্তু ওখান থেকে কিছু আনবে না। আচ্ছা ঠিক আছে, গেছে ভাই। তো যাওয়ার সময় আমার শাশুড়িকে আমি বলে দিচ্ছি, দেখেন আমি তো আপনাদের বাড়িতে যাবো না, আমি বাজার থেকে রিক্সা নিয়ে যাবো, রিক্সা ড্রাইভারকে পাঠাবো, যে আপনার রিক্সা ড্রাইভার যা বলবে যে নজরুল ভাই আসছে, আপনি ওকে দিয়ে দেবেন। বাজার সাথে ওনাদের বাড়ি ছিল, আমি রিক্সা বসে থাকবো, ওকে বাড়ি দেবেন। বলে হ্যাঁ বাবা ঠিক আছে। পরে আমি ওই কথা অনুযায়ী গেছি, 1 সপ্তাহ পর আমি গেছি, রিক্সা ড্রাইভার যায় বলছে, ওর পাঠাইছি যায় বলো যে আমি এটা আমার শ্বশুর ঘরটা সব লোকেশন দিয়ে দিছি, যা বলছে কয় না ও যাবে না। আচ্ছা, পরে আমার কাছে বলে ও যাবে না, তো আমাকে আবার যাও, আবার গেছে, কয় না ও যাবে না। তখন আমি নিজেই গেছি, ভালোবাসাটা অনেক কি ও যাবে না কেন, আবার গেছি, যাওয়ার পর না ও আর যাবে না। এটা কে বলতেছে? আমার শ্বশুর বলতেছে, আমার শাশুড়ি বলতেছে, হ্যাঁ ও সামনে আসে না, ও আর যাবে না বলছে। বলার পর তখন আবার একটু ভীত, মামলা দিচ্ছে, টাকা পয়সা শেষ হচ্ছে, খুবই ভীত, ভয় পাচ্ছি। আবার যখন আমি যাই কাউকে বলি না, আমি 2-1 ফ্রেন্ডম্যান বা আমার কাকাকে বলছে যে তুমি যাইও না, তোমার মারতে পারে বা এটা করতে, একটা ভয় আছে ভিতরে। চলে আসছি, বাড়িতে চলে আসার পর তখন আমার আব্বা জানতে পারছে জিনিসটা, যে ওইখান থেকে ওকে পাঠাইছে, ওই গ্রাম থেকে, ওই গ্রামে থাকি, পাশে গ্রামে, তো আব্বা জানছে জিনিসটা। তখন আব্বা আমার দাদিকে দিয়া জিজ্ঞাসা করছে, ও কেন গেছে, কি আসে বিষয়ে জিজ্ঞাসা করেন, আসলো না কেন। তা আমি কিছুই বলি না, যে বাপ মার কাছ থেকে আমি এখন অবহেলিত, সবার কাছ থেকে আমি অবহেলিত, আমি কিছু বলি না। তো এক পর্যায়ে ঢাকা চলে আসি। আচ্ছা, ঢাকা এসে টুকটাক ব্যবসা বাণিজ্য করার পর চলে যাই, বাড়িতে যাই, আবার চেম্বার দিই, আরেকটা গ্রামে যাই, চেম্বার দিয়ে ওখানে থাকার পর আমার আব্বা ওদের ওই আমাদের যে থানায় মামলা হয়েছে, থানায় গেছে, থানায় যায় দারোগাকে বলছে যে এমনি ভাই, মেয়েকে তো ওরা দাওয়াত দিয়ে নিয়ে আসছিলো, ওর মেয়ে আমার বেআইন গেছিলো, যাই কি বোঝায় নিয়ে আসার পর যে 1 সপ্তাহের মতো থাকবে, এর ভিতরে আমার ছেলেকে আর পাঠায়নি, ছেলে বউকে আর পাঠায়নি, ওটা আর দেবে না। তখন দারোগা বলছে কি বলেন, এত বড় একটা মামলা হলো, এতদিনই হলো, আমরা টাকা পয়সা শেষ করলেন, ওদের দিকে মামলা গেল না, ওদের মেয়ে ওদেরকে ঘৃণা করলো, এখন ওই মেয়ের ওরা আবার জায়গা দিছে, মানে যা বলে আর কি। বলার পরে আচ্ছা আমি এটা দেখবো। এই আমার আবার করছে কি, যে ওই একটা মহিলা ভিক্ষুক ওনাকে পাঠাইছে, যে তুমি দেখো, মহিলারা তো মহিলাকে দেখলে চেনে, দেখো তো আমার ছেলের বউটা কোনো গর্ভের সন্তান আছে কিনা, হ্যাঁ দেখে আসবা। ওরা নাকি ওদের মেয়েকে আর দেবে না। উনি তো মামলা চলাকালীন সময় আমার শ্বশুর নাকি আমার বাবাকে বারবার বলছে যে 120 বছর পর হলে আমার মেয়েকে আমরা নিয়ে আসবো।
এই ছেলের ঘর আমি করতে দেবো না, এখানে আমি থাকতে দেবো না বলছে। বলার পর তখন আমি কি করলাম, আমার আব্বা ওই কাজটা করছে। তখন ওই মহিলাটাকে পাঠাতে বলে বলে না, হ্যাঁ আপনার ছেলের মনে হয় গর্ভবতী। একটা ভাই মহিলাকে দেখলে, একটা ফেস দেখলে বুঝতে পারে। আচ্ছা, তারপরে কি হলো? তখন আপনার এই হলো, হওয়ার পরে তখন আমাকে ওই দারোগা, আমি একদিন গেলাম, আব্বা বললো যে আব্বা আবার গেছে, যাওয়ার পর বলতেছে দারোগা সাহেব আমার ছেলে বউ নাকি আবার প্রেগনেন্ট, ওনাদের মেয়ে যদি ওনারা না দেয় তবে আমাদের সন্তান কিন্তু আমরা চাই, নাহলে আমি আবার মামলা দেবো। আমি আবার বললো, আব্বা আমাকে খুব গালাগালি করে, আমি এত টাকা পয়সা কষ্ট করে এত কষ্ট করলাম, এত মানুষের কাছে গেলাম, মামলা এত কোর্ট কাছারি এত উকিল আমি করলাম, তুমি দিলে কেন ওকে? আচ্ছা, পরে এবার আব্বাকে যা বলছে, বলার পর বলছে আপনার ছেলেটাকে আসতে বলেন, আপনার ছেলেকে আসতে বলেন। তখন আমি গেছি দারোগার কাছে, যাওয়ার পর দারোগার কাছে বললাম, বলার পর তো একটা কাজ করো, তুমি তোমার শ্বশুরবাড়িতে যাও, যাওয়ার পর তবে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাইবা, বলবা তোমার ওয়াইফকে সামনে যাবে না, বলে আমার ওয়াইফকে ডেকে আনেন, তোমার ওয়াইফ তোমার সামনে এসে বলতে হবে, এবং কেন যাবে না, তোমাকে মারছি ধরছি না, খাওয়াই নেই না, ভরণ পোষণ দেই নেই, আমার যথাসাধ্য আমি করছি, তুমি এগুলো জিজ্ঞাসা করবা, আর এই কথাগুলো তুমি রেকর্ড করবা। আমি আচ্ছা ঠিক আছে। তো একটা ছোট ট্যাপ রেকর্ডার নিয়ে যাই, রেকর্ড করি, আমাকে জিজ্ঞাসা করি যে কেন তুমি যাবো না, আমি তোমাকে মারছি না, তোমাকে খাওয়ান দাওয়ান দিইনি না, তোমাকে ভরণ পোষণ দিইনি, আমার যতটুকু সাধ্য ততটুকু তোমাকে করতেছি, এত কষ্ট করলাম তোমাকে, তুমি কেন যাবো না? আমি যাবোই না, আমার বাবা আমি তোমার কাছে যাবোই না, এক কথাই শেষ। তখন ওই যে আমি রেকর্ড করছি এটা আমার, আচ্ছা ঠিক আছে যাও, তুমি এবার এটা কোর্টে যাই বলো। কেন যাবে এবার কোর্টে যাই বলো, আমিও মামলা দেবো। একবার বলছে দেখতে পারছে, শুনতে পাওয়ার পর তখন আপনার ওই দারোগা আবার আমাকে বলে দিয়েছিল, আমি গেছি, যাওয়ার পরে এখন এই রেকর্ড করছো, আমি হ্যাঁ জি স্যার রেকর্ড করছি, রেকর্ডটা শুনলো, তো চলো গাড়ি নিয়ে উনি আমাদের বাড়িতে আসলো, এখন পুলিশ দেখে তো সবাই হতবাক, তো বলতেছে যে চলেন, এই তুমি কেন মামলা দিচ্ছে, তুমি যখন ঘর সংসার করবে না এটা করে যায় বলতে হবে। আমি কিন্তু মামলা দিইনি, করে যায় বলতে হবে। এটা শুনতে আমার শ্বশুর তাড়াতাড়ি করে আসছে, আমার চাচা শ্বশুর আসে, না যাবে, কেন যাবে না, যাবে। ভাই আপনারা বসেন, চা খান, এটা করে গেলে এখনই ওকে গাড়িতে উঠতে হবে। আমরা গাড়ি নিয়ে আসছি, পরে আবার গাড়িতে উঠে দিল, চলে আসলো, আসার পরে কিছুদিন সুন্দর মতো থাকি। ভাই একটাই মানে এখন আমি কোনো ডেভেলপমেন্ট হইতে পারতেছি না, কোনো রকম আমি চলতেছি, ওকে বলতেছি, বুঝাইতেছি, দেখো আমি তো চাচ্ছি না আমি তোমার বাবা কাছ থেকে কারোর কাছ থেকে আমি কোনো হেল্প পাই, আমি নিজে যেভাবে হোক আমি দাঁড় করাবো, আমি যেভাবে হোক তুমি আমাকে একটু সময় দাও, একটু চেষ্টা করো। আমি জানি তুমি যে পরিবেশে তুমি বড় হয়েছো, তুমি টাকা পয়সা ছিল, তুমি কোনো অভাব দেখো নি চোখে, তুমি ভালো খাওয়া দাওয়া, এখন আমি কিছু তোমাকে দিতে পারতেছি না আমি। তারপরে কি হলো? তারপরে আবার যখন আমার ছেলেটার 8-9 মাসের গর্ভে, আমার এই শরীফ ছেলেটা, আমার বড় ছেলের নাম শরীফ, বর্তমান তার বয়স হলো 18 বছর, 18-19 বছর, তখন ও হবে, আবার গেল ও বাবার বাড়িতে গেল, ওইখানে ওই আমার ছেলেটা হলো, ভালোই আসা যাওয়া করি, চলে ফিরি। পরে ওইখান থেকে আমি গুডউইল যেহেতু অর্জন করি, কিন্তু আর্থিকভাবে আমি সচ্ছল হচ্ছি না। তখন আমি দেখো এইভাবে তো দিন যায় না, আমাকে সচ্ছল হতেই হবে, চলো আমি আবার ঢাকা যাবো, আবার ওকে নিয়ে আমি ঢাকায় আসি। আপনার বাচ্চা যাওয়ার পরে? জি, আচ্ছা, বাচ্চা যাওয়ার পরে আমার ছেলে হলো, পরে একটা মেয়ে হলো, আচ্ছা, একটা মেয়ে হলো, হওয়ার পরে আবার এই আসি, ঢাকায় আসি, আবার ঢাকায় এসে আমরা 3-4 বছর থাকি। আচ্ছা, আপনি যে মেয়েটার কথা বলছেন, মানে যার সাথে আপনার বিয়ে হয়েছিল, তো আপনারা তার বয়সের মধ্যে গ্যাপ কতদিনের ছিল? গ্যাপ ছিল আমি 4-5 বছর হবে। 4-5 বছর। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আবার ঢাকায় আসি ভাই, জীবন সংগ্রামে অনেক সংগ্রাম করি, যা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঢাকা শহর মানেই সংগ্রামের শহর, অনেক সংগ্রাম করি ভাই, আমি রিক্সা পর্যন্ত চালাইছি ভাই। আচ্ছা, আজ আমার হাজার শ্রোতারা শুনতেছে, আমি রিক্সা পর্যন্ত চালাইছি, কারণ আপনাকে আপনার সংসার চালাতে হবে। এবং এটাই আসলে আজকে যারা কান পেতে আছেন 94.4, অনেক মানুষ আছে যারা শিক্ষিত মানুষ, আমি জানি, হয়তো অনেক সময় ভাবেন যে আমি এটা করব কি করব না। আসলে জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কিছু করেছে, হয়তো অনেকে জানেন না। আজকে সেরকমই একটা গল্প শুনছেন, ভালোবাসার জন্য পথে রিক্সাও চালাতে হয়। তারপরে কি হলো? তারপরে ভাই অনেক কষ্ট করি। তো এর ভিতরে আমি খুব সংক্ষেপে বলতেছি ভাই, বুঝছেন, এর ভিতরে একদিন আমি রিক্সা নিয়ে মৎস্য ভবনের সামনে দাঁড়িয়ে আছি, তখন দুটো ইংলিশ ম্যাম বাইরে বলতেছে, তা আমার রিক্সার আগে আর 2টা রিক্সা আছে, আমি 3য় রিক্সায়, আমি ওকে বলছে আর ইউ গো, বুঝতেছে না, এবার 2য় রিক্সার কাছে আসছে, আর ইউ গো, ও বুঝছে, তখন আমি সামনে মানে কারণ আমি
তারপর এবার আমার কাছে আর ইউ গো, ইয়েস আই এম গোয়িং, হ্যাঁ প্লিজ সিট ডাউন। ওর বসছে, আর ইউ গোয়িং টু ধানমন্ডি 6। ওকে ওকে ওকে। তারপর ভাই একটা উদাহরণ দিচ্ছি আমি, পরে ওখানে ওরা নামলো ধানমন্ডি 6-এ বঙ্গবন্ধুর বাড়িতে, ওইখানে গেল জাদুঘরে, ওইখানে গেল, যাওয়ার পর ওইখান থেকে আবার ওনারা গুলশানে আসলো। আসার পর আমাকে কত টাকা জানিয়েছিল, আমি প্রায় আমি মতিঝিলে ভাঙাইছিলাম 3000 কত টাকা জানিয়েছি হয়েছিল আমার। আমি গরমে আমার সংসারের সব জিনিসপত্র আমি কিনি, আর এদিক দিয়ে আমি ভালো ভালো জব খুঁজতে থাকি, যেভাবে আমার টাকা আসবে আমি ওদের সাথে পাল্লা দিতে পারবো, ওদেরকে দেখাতে পারবো আমি একটা কিছু করতে পারি। আমার ইচ্ছাটাই ছিল যে আমি ওকে নিয়ে দেখাবো যে আমি একটা কিছু করতে পারি। এভাবে করি ভাই। পরে আমার আরেকটা ছেলে হলো, কোথায় এখানেও তেমন একটা হচ্ছে না, পারছি না ভাই। 3000-4000 টাকা বেতন দেয়, 5000 টাকা বেতন দেয়, ঘর ভাড়া দিয়ে থাকা খাওয়াতে কিছু থাকে না। তখন লাস্টে এবার বাধ্য হয়ে আমি আমার নানা বাড়িতে একটা জায়গা আসলাম, সেখানে বাড়ি ঘর দর করবো, সেখানে যাবো, সেখানে বাড়ি ঘর, সেখানে তো আর ঘর ভাড়া লাগবে না, সেখানে যাই ভাই অনেক কিছু করি। এই আমি তো বললাম রিক্সা থেকে আরো মানে চুরি করিনি ভাই, চুরি করিনি আমি, অনেক কিছু করি, অনেক কিছু করে নিজেকে কিছুটা স্বাবলম্বী করি, গরু কিনি, ছাগল কিনি, হ্যাঁ নিজের ঘর করি। আপনি যে এই কাজগুলো করছেন আপনার ওয়াইফের সাপোর্টটা কেমন ছিল? না ভাই, কোনো সাপোর্ট ছিল না। আচ্ছা, ও যে আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আমার প্রতি তেমন একটা সাপোর্ট। মানে কি ওই যে সে একবার চলে গেল এবং তারপর থেকে যখন ফিরে এলো, তারপর থেকে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, আপনি বলতে চান? পরিবর্তন মানে প্রথম থেকে একটা পরিবর্তন দেখি ভাই। পরিবর্তনটা কি জানেন? আমি যেভাবে তাকে ভালোবাসছিলাম, যেভাবে আমি তাকে চেয়েছিলাম, সে আমাকে সেভাবে চায়নি। এবং সে যে পরিবারের, সেই গৌরবটা তার ভিতরে আছে। মানে সে আশা করছিল যে সে যেভাবে বড় হয়েছে তাকে আরো বড় ভাব আমি রাখতে পারবো। তার মনে ভিতরে এটাই ছিল মনে হয়। আচ্ছা, তারপরে কি হলো? আমি যে এত কষ্ট করতেছি, তার ভিতরে যে একটা আমাকে সহযোগিতা করা, যে তুমি আমার জন্য এত কষ্ট করতেছো, আজ তুমি কি ছিলা, আমি তো তোমাকে ডাক্তার দেখছিলাম, আজ তুমি কত কিছু করতেছো, তার ভিতরে ধরনের কোনো নাই, অনুশোচনা নাই, যেটা এক কথায় কোনো অনুশোচনা নাই। এরপরে ভাই আমার শ্বশুর আমাকে ফোন দিল একদিন, এটা আপনার এই 14-15 বছর আগে, বা একটু আগে হবে, পরে হবে, আমাকে ফোন দিল যে বাবা আমি হজে যাব, তুমি আমার মেয়েটাকে নিয়ে আসো। মানুষ তো হজে যা মারাও যায়, আমার মেয়েটাকে আমি এক নজর দেবো, তো আমার নাতি করে এক নজর দেখবো, একটু আসো। তখন আমার 3টা সন্তান। আচ্ছা, আসো, আমার ছেলেটাকে ক্লাস 4-এ ভর্তি করি। আমি আসি, আসার পর আসলাম, আসার পরে এখানে আবার এসে বলতেছে আমি আর ওখানে যাবো না। আচ্ছা, কি ওখানে যাবো? ওখানে আমি ঘর করলাম, দরজা করলাম, এত কিছু কিনলাম, হ্যাঁ ওখানে আমার গরু আছে, ছাগল আছে, তুমি কি বলো? হ্যাঁ, যাবো না। তখন আমার ছোট বললো বাবারে, আমি এখানে তোমাকে একটা দোকান করে দেবো, কিছু জায়গা টাকা দেবো, তুমি এখানে থাকো। তখন দেখলাম যে আর কি করবো, কিছু করার নেই। ছেলে মেয়ের টানে ভাই, ওয়াইফের টানে, তাকে ভালোবাসি। যাক, এত বছর যখন আজকে এত বছর হয়ে গেল, 12-13 বছর হয়ে গেছে, 10-11 বছর হয়ে গেছে, এখন ওরা এত করে বলতেছে, থাক করি। তখন আর নিজের যে সংগ্রাম, ওটাকে আর বাদ দিলাম। সংগ্রামে তো আমি সফলতা পেতেছি না, আমি কি করবো, আমার দিশেহারা হয়ে যা করে আর কি। তখন থাকি, একটা চেম্বার করছি, আবার ব্রয়লার মুরগি বিক্রি করি, ডিম বিক্রি করি। আসলে সবাই আমাকে সাপোর্ট দিল। ওই আমি এলাকার ডাক্তার ছিলাম ওনাদের এলাকাতে, আমার ব্যবহার তারা মুগ্ধ ছিল, তখন এখনো মুগ্ধ। সবাইকে ডাক দিয়ে বলি ভাই আমার থেকে একটা মুরগি নিয়েন। আমি চাচ্ছি ওইটা, এই ব্যবসাটা কিন্তু আমার টাকা দিয়ে, তাদের টাকা না, সম্পূর্ণ আমার টাকা। ভাই আমার থেকে একটা মুরগি, আমাকে যদি একটুভাবে হেল্প করেন, আমি যদি একটু উঠতে পারি, যারা ঘনিষ্ঠ তাদেরকে খুলে বলি যে ভাই আমি আমার শ্বশুর হেল্প করতে চাই, আমি নিজে করতে চাই, হয়তো তাদেরকে থাকতেছি আমি এখন নিরুপায় হয়ে, আমাকে একটু হেল্প করবেন। ওই যারা আগে ওষুধ টষুধ নিচ্ছে তখন হেল্প করায়। বিভিন্ন অনুষ্ঠান ভাই আমাকে একটা অনুষ্ঠানের বিয়ের অনুষ্ঠানে অনেক মুরগি লাগে, আমাকে একটু ডিম লাগে, 200-300 ডিম লাগে, আমাকে একটু হেল্প করবেন ভাই। তো মানুষ আমাকে হেল্প করে বিভিন্ন গ্রাম থেকে। আমি অন্য গ্রামে যাই, সাকরা আসি, আশেপাশে যে 2-4টা গ্রাম আছে, ওই আগে যে রুগী দেখছি ওনাদের কাছে বলে যাই। হ্যাঁ, এরপরে কি হলো? এরপরে ভাই এভাবে করার পর একদিন হঠাৎ করে আমি দুপুরবেলা ভাত খাবো, তা আমার বড় ছেলে ওকে দোকানে বসায় থুয়ে আমি গেছি। আচ্ছা, বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পর আমি আমার ওয়াইফ আমাকে ভাত দিল, ভাত খেলাম। খাওয়ার পর স্বাভাবিক ভাই যে কোনো একটা লোকের দুপুরে খাওয়া দাওয়া করলে একটু রেস্টের অভ্যাস ছিল আগে, যেহেতু আগে ডাক্তার ছিলাম ভাই, বোঝেন না, একটু আমার ওয়াইফের পাশে দিয়ে শুয়েছি। শোয়ার পরে আমার ওয়াইফ একটা তুচ্ছভাবে আমাকে একটা গালি দিল। আচ্ছা, তুচ্ছভাবে একটা গালি দিল। গালি দেওয়ার পরে তখন আমি বললাম কি ভাই তুমি গালি দিলে কেন আমাকে? শরীফ তো দোকানে আসেই, আমি বেশি না আধা ঘন্টা একটু রেস্ট নেবো, আবার আমি দোকানে চলে যাবো, গালি দিলে কেন? তখন দেখেছি সে আরো 2-3টা গালি দিল ভাই। তখন আমি একটা থাপ্পড় দিছি ভাই। আচ্ছা, থাপ্পড় দিছি, এটা সত্য কথা, অনেকে শুনতেছে। থাপ্পড় দিছি, তখন এই জায়গাটায় একটু ফেটে একটু রক্ত বাড়িছে।
আচ্ছা, থাপ দিছে, মানে আমার মোট কথা গালাগালি করতেছে কোনো। এর ভিতরে অনেকভাবে আমাকে ওখান থেকে তারা অনীহা করতেছে, যদিও জায়গা দিচ্ছে কিন্তু অনেকভাবে তারা আমাকে অ্যাভয়েড করে। আমি বুঝতে পারি, কিন্তু আমি তো বুঝতে পারি সেটা আমি তাদেরকে বুঝতে দিই না। থাকুন, দেখি না তবু আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি কিনা, তাদের আমি এখান থেকে সরে যাবো। আবার আমার মনে বিধি ইচ্ছা। তারপরে কি হলো? তারপরে আমি বললাম, বলার পরে তখন ও একটু মানে কান্নার ভান করে বাইরে হয়ে আসলো। বাইরে আসে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বাড়িতে নাই, আমার সমুদ্রের বউ ওনারা বাড়িতে নাই, একটা সমুদ্রের বউ বাড়িতে। ওই ওনার এক চাচা আসছিল বিদেশ থেকে, ওই চাচার বাড়িতে ঘরে গেছে। তা আমি শুয়ে আছি, আমার ছেলেটা কোলে নিয়ে চলে গেছে, আর মেয়েটা মনে তখন স্কুলে, ছেলেটা দোকানে বসে আছে। তখন ওইখানে যা বলতো, ও চাচার কাছে কি না কি বলছে, আমি তার ঘর থেকে শুনে নিই। তখন ঘর থেকে বাইরে উনি খুব জোরে জোরে আমার বাবা মাকে নিয়ে মানে যাচ্ছে তাই এইভাবে গালাগালি করতেছে। তখন আমি ঘর থেকে বাইরে হয়েছি, ঘর থেকে বাইরে বলছে, কাকা আপনি এইভাবে গালাগালি করতেছেন কেন? আমি তো ঘরেই আছি, আপনি আমাকে ডেকেও আইনে তো জিজ্ঞাসা করতে পারেন যে বাবা কি হয়েছে। যদি আমার অপরাধ আপনি আমাকে দুটো মারতে পারেন, আপনি আমার পিতার সমতুল্য, আমি সেটা মাথা পেতে নেব। আপনি এভাবে আমার বাবা মাকে গালাগালি করতেছেন কেন? তখন আমি আমার শুধু এই কথাটাই বলতেছি ভাই, এছাড়া কোনো রাব ব্যবহার আমি করি নাই। তারপরে কি হলো? আর আমার ওয়াইফের এবং আমার ডিস্টেন্স ছিল 10 থেকে 12 হাত দূরে। তো ওইখানে ওই টিনের ঘর তো ভাই, ঘর থেকে পানি পরে দেখবেন যে গ্রাম দেশে ইট বিছিয়ে রাখে, যাতে পানিটা পরে মাটি কেটে না যায়। তখন ওই একটা ইটের অর্ধেক আদলা ভাই আমার ঠিক এই লিভার প্যাট বরাবর, প্যাটের নিচের অংশটা এখানে মারলো ভাই। আচ্ছা, মারার পর যদি আল্লাহর বান্দা হওয়ার ভাই বিশ্বাস করবেন, মনে হয় আমি আধা ঘন্টার মতো এটা ব্যথাটায় আমি শুধু বসেছিলাম আর কাঁদতেছি। ওকে। তখন উঠে দাঁড়াইছি, তখন আর ভাই আমার মনে হচ্ছে মারিটা 2 ভাগ হয়ে যাক, ওটা নিচে চলে যাই আমি। এটা আপনার ওয়াইফ মারলো? ওয়াইফ মারলো। আচ্ছা। তখন আজ আমার ছেলেও আমার এই অনুষ্ঠান শুনছে, কিন্তু সে জানে না সে কি ঘটছিল আমার সাথে, কি ঘটেছিল। আচ্ছা, তখন আমি এত সংগ্রাম এত কষ্ট যার জন্য করলাম, তার প্রতিদান কি এইটা? লাস্ট পর্যন্ত আমি এইটা পারলাম। এমনকি ওই বাড়িতে যাওয়ার পর থেকে সে আমার সাথে মানে তুই তাই যা মুখে সেটাও আমি ভাই সহ্য করি, বুঝছেন? সেটাও আমি সহ্য করি, যখন যে যা বলে আমি সহ্যই করে যাই, সহ্য করি। শুধু আমি চাই যে আমি নিজেকে নিজে একটু দাঁড়াই আমি। তো এরপরে ভাই আর কি করবো, তখন বললাম যে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এক মুহূর্ত এখানে থাকবো না, আমি চলে যাবো। যা তুই চলে যা, যা আমার ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়ে দাও। এর আগেও আমি আর একটু মিস্টেক হয়েছে ভাই, এর আগেও আমি একবার আমার ছেলে মেয়ে নিয়ে চলে আসছি, আমি পালিয়ে চলে আসছি। আচ্ছা, এনে 2-3 মাস আমি রাখছি, তখন ও আবার আসছে। মানে আমার এত কষ্টের সন্তান, এত কষ্ট করলাম আমি সন্তানদেরকে নিয়ে। আমি শুধু চুরি করি নেই ভাই, ভিক্ষা করি নেই, এছাড়া আমি যে যা বলতাম সেটা করছি। আচ্ছা, আমি গাড়িতে ভাই ফেরি করে জিনিস বিক্রি করছি। বুঝতে পারছি, মানে আপনি এত কষ্ট যার জন্য করেছেন সেই মানুষটাই আসলে পাল্টে গেছে। আমার ইচ্ছাই ছিল যে আমি চুরি করব না, কারোর চিন্তাই করব না, কারোর খারাপ পথে যাব না, আমি যেভাবে হোক সেটাই ইনকাম করবো। আমার জীবনকে আমি বড় বড় মনীষীদের আমি কথা শুনছি, তারা বাদাম বিক্রি করতো, তারা মানে আমার ভিতরে এটাই ছিল। বুঝতে পারছি। তারপরে শেষে কি হলো? তখন আমি আমার ছেলে মেয়ে দাও না, ছেলে মেয়ে দেবো না। এখন ওদের বাড়ি এখানে প্রায় 20-25 জন, আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, ওই শালি আছে, জ্যাঠাস আছে, এরা আছে, ওরা আছে, বাড়ি বিরাট বাড়ি তাদের বাড়ি, মানে যৌথ বাড়ি। তে সবার সামনে না ছেলে মেয়ে দেওয়া হবে না, সবাই কেন তোমার ছেলে মেয়ে দেওয়া হবে? কার ছেলে মেয়ে? এটা ওর ছেলে মেয়ে। তোমার ছেলে মেয়েকে কে বলছে ছেলে মেয়ে দেবেন না? না, তবে আজকে এই 20-25 জন মানুষের সামনে যারা আছে তাদের সামনে আমার ছেলে মেয়েও আমি থুয়ে গেলাম, থাক আপনারা আমার ছেলে মেয়ে রাখেন। যদি আল্লাহ একজন যদি থাকে, যদি আমার এই কষ্টের যদি ফল আমার এই সন্তান, আমি তো এমন না যে আমি 2-3 মাসের সন্তান থুয়ে যাচ্ছি, যে আমি গর্বে 2-3 মাসের সন্তান থুয়ে যাচ্ছি না। আমার বড় ছেলের বছর 8-10 বছর চলে, আমার ছোট ছেলের মেয়ের বয়স চলে 5-6 বছর, ছোট ছেলেটার বয়স চলে 2-3 বছর। তা আল্লাহ তো দেখছে আমি তাদের জন্য কি করছি। আর আমার ছেলের যদি কখনো জ্ঞান হয়, তার নলেজ যদি এটা আসে, আমার মায়ের গর্বে তো সে 3 মাসের থুয়ে যায়নি, 1 মাসের থুয়ে যায়নি, আমার তখন 8-9 বছর। 8-9 বছর পর্যন্ত একটা সন্তান লালন পালন করতে কতটুকু পরিশ্রম হয়, জ্ঞান যখন আসবে তখন আমার ছেলেও বুঝবে। আমি চলে গেলাম, আল্লাহর কাছে আমি রেখে গেলাম তাদেরকে। তবে আল্লাহর কাছে রেখে গেলাম, আমি এখানে কখনো 1 টাকা দেবো না। আর পরবর্তী 100 বছর 20 বছর যদি আমি আরো বাঁচি, আমাকে কখনো তুমি আমাকে এই প্রশ্ন করতে পারবে যে তোমার সন্তানদের জন্য তুমি ভরণ পোষণ দাও নেই। এমন হয় না, তুমি ভরণ পোষণ দাও, তাদেরকে তুমি দেখো নেই, টাকা পয়সা দাও নেই, তারা কি খাইছে, কি করছে না করছে, কোন খোঁজখবর নেও নেই, এই ধরনের কথা বলতে পারবে না। কারণ আমি জানি, আমি তোমাদের এখানে যদি আমি 1 টাকা দিই, পর 10 বছর পরে তোমরা বলবো যে 1 টাকাও দেও নেই, তোমাদের ক্যারেক্টার এমন।
তোমরা অস্বীকার করবে, আমি এখানে 1 টাকাও দেবো না। তবে এই কথা বলতে হবে, যদি তোমরা ভরণ পোষণ বা এই ধরনের প্রশ্ন যদি কখনো করো, তাহলে আমার সন্তান আমাকে দাও। আমি চাই না তোমরা আমার সন্তান রাখো, আমার সন্তান আমাকে দিয়ে দাও। না, সন্তান দেবো না। তো আমার ওয়াইফ ডাইরেক্ট বলতেছে, তোমার কাছে কেউ কখনো 1 টাকা চাবে না, ভরণ পোষণের জন্য কেউ 1 টাকা চাবে না তোমার কাছে। আমি চলে আসি। তখন ছেলেটা 8-9 বছর, ছেলেটাকে আমি কিছু বলিনি, শুধু ওকে জড়ায় ধরে কেনে কাঁদছি একটু, কারণ ওকে আর কি বলবো, ওর তো বয়স না সেটা বোঝা, ও তো বোঝার বয়স না। কিন্তু ওকে যদি আমার যদি ওকে যদি বলতাম নিয়ে আসতে পারতাম। তখন দেখি যে ওরা আরো ওই দোকানটার পিছনে ওদের বাড়ি ছিল, ওরা বিভিন্ন লোক আশেপাশে দাঁড়ানো, আমি ছেলে নিয়ে আসি কিনা। তখন দেখলাম ছেলেও নিয়ে আসা যাবে না। তখন আমার শ্বশুর আর বাড়িতে ছিল না, আমি তাকেই বলছি। তা আমার শ্বশুরকে ফোন দিলাম, শ্বশুর নাম্বারে আমি ফোন দিলাম, আমার একটা চিঠি ছিল, ফোন দিলাম যে বাবা আমি আর পারতেছি না বাবা, আপনার মেয়ে আজকে এমন একটা ঘটনা ঘটাইছে, আমি আর থাকতে পারতেছি না, আমি চলে যাচ্ছি। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, তখন প্রায় আমার ওই দোকানে ক্যাশ বাকি টাকাটুকু প্রায় 1 লক্ষ টাকা ছিল। আজ আমার ছেলে জানুক, আমি এমনি থুই আসিনি, আমি 1 লক্ষ টাকার মতো তোমার দোকান থুই আসছি ওই দিন। আসার পর ভাই এই পর্যন্ত, পরবর্তীতে আসার পর মানুষ একা কিন্তু আর সারা জীবন থাকতে পারে না। তাই আমি মনে হয় 1-1.5 বছর পরে আমি এবার একদম মানে একটা ফকিরের মেয়ে ভাই আমি বিয়ে করছি। আচ্ছা, একটা ফকিরের মেয়ে আমি বিয়ে করছি। বাবা মার কাছেও আসি নাই, ওইখান থেকে এসে ভাই আমি বাবা মার কাছেও আসি নাই, এলাকাতেও আসি নাই, আমার নিজের ডিস্ট্রিক্টের অন্য ডিস্ট্রিক্টে চলে গেছি যে আমি কিছু করবো। তবু আমি কিছু করবো, এখন কিছু করবো ভাই, একা একা তো আর থাকা যায় না। জীবনে একজন সাথীর প্রয়োজন, একজন সঙ্গীর প্রয়োজন থাকে। যেহেতু আমার বাবা মার কাছে আমি জানি, ভাই বোনের কাছে, কারোর কাছে আমি যাইনি, কেউ জানেও না আমি কোথায় আছি। তো ওইখানে ভাই একটা একদম মানে একবার তো বড় লোকের মেয়েকে ভালোবাসে বিয়ে করলাম, টাকা পয়সা বাদ দিলাম, সেটা আমি বড় লোক বাদ দিলাম, তো একটা ভালোবাসা আমার মন থেকে ভালোবাসছিলাম তাকে আমার জীবন সঙ্গী করে পেলাম না। একটা গরিবের মেয়ে বিয়ে করে দেখি পাই নাকি, তার থেকে কিছু সুখ পাই নাকি, তাকে আমি বিয়ে করি। তাকে বিয়ে করে আমার এখানে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে, ছেলেটা ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, এর মধ্যে আমি অনেকবার আমি ওখান থেকে আসার পর আমি বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করি। আমার ওয়াইফের নাম্বার ফোন দিই, ছেলে মেয়ের সাথে কথা বলতে চাই, ওকে বলতে চাই, ও জানে না আমি যে বিয়ে করছি, ওকে বলতে চাই যে কথা বলতে চাই, ও আমার কথা কণ্ঠ শুনে কেটে দেয়। আচ্ছা, কেটে দিয়ে আপনার করে কি সিম পাল্টে ফেলে। আচ্ছা, 2-3 বারে ঘটা গেছে। ওকে, আচ্ছা, তখন আমার সমন্দির বউ ওনার নাম্বারটা আমার মুখস্থ ছিল, ওর নাম্বারে আমি ফোন দিই। ফোন দিয়ে বলতো ওনার সাথে আমার একটা উনি একটা আমাকে রিকোয়েস্ট করছে, ভাই আমাকে একটা রিকোয়েস্ট করতে, আপনি ফোন দেন, কথা বলেন, ঠিক আছে, আপনার ছেলের সন্তানের খবর নেন, ঠিক আছে, তবে কাউকে বলবেন না আপনি, আমি যে আপনার সাথে কথা বলি, মানে আপনি আমার সংসারটা ভাঙবেন না। যদি ওরা জানতে পারে যে আপনার সাথে আপনার ফোন আমি রিসিভ করি, আপনার সাথে কথা বলি, তাহলে কিন্তু আমার সংসারটা ভেঙে যাবে। তখন আমি ওনার সাথে প্রমিস করি যে আমি কখনো, আজকে আমি বলতেছি এবং ওনার থেকে অনুমতি নিয়ে আমি বলতেছি, যে হ্যাঁ আমি বলবো না, ওনার থেকে অনুমতি নিয়ে কথা বলি। পরবর্তী আমার ছোট ভাইরা আছে, এখন তখন তোরা ছোট ছিল, ছোট ভাইরা এখন বড় হয়েছে, ওদের সাথে ভাতিজা দেখা করে, কথা বলে। তখন কীভাবে জানি আমার ভাইদের থেকে আমার নাম্বার নেয়, আমার ছেলে নিয়ে আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমাকে বলে, কথা বলে আমার সাথে, কথা বলে আমি একদিন অফার দিই যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এতদিন পর ফোন দিছো, কথা বলছো, তো বাড়িতে আসো একদিন কথা বলি। তখন আমার বাড়িতে আসে, আমার ছেলে আসে, আমার মেয়ে আসে, ছোট আরেকটা ছেলে আছে, ওই ছেলেটাকে নাকি এবার ক্লাস 5-এ পড়ে, মেয়েরা ক্লাস 9-এ পড়ে। ছেলে একটা মানে এসএস এর কাজ করে। ওকে, আপনাকে আমি এখন জাস্ট কিছু প্রশ্ন করব, সরাসরি উত্তর দিবেন। আপনি এখন আপনার পরিবার কে কে আছে? আপনার এখন দ্বিতীয় ওয়াইফ, জি জি, এরা কোথায় থাকে? এটা আমার বাড়িতে থাকে এখন। কোথায়? আমার দেশের বাড়িতে। দেশের বাড়িতে থাকে? জি। আপনার বাবা মা ওখানে আছেন? জি হ্যাঁ আছে, ওদের সাথে থাকে। সাথে থাকে। এই যে মানুষটাকে বিয়ে করলেন, এই মানুষটার কাছ থেকে কি আপনি ভালোবাসা পেয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, ভালোবাসা পেয়েছেন? অবশ্যই পেয়েছি। আচ্ছা, তাহলে এর আগের আপনার ওয়াইফ যিনি, মানে আপনি অ্যাকচুয়ালি তার কাছে কি ফোন দিতেন মূলত তার সাথে কথা বলার জন্য, না তার সন্তানদের সাথে কথা বলার জন্য? ছেলেমেয়েদের সাথে কথা বলার জন্য, বা তাদের আমি কিছু টাকা পয়সা দেবো, তো মন কাঁদে আমার ছেলেমেয়েরা কি করতেছে, আমি কিছুটা হেল্প করি, বা আবারও তো একটা কর্তব্য আছে। সন্তানের কথা বলছিলেন যে আপনার যে এই ঘরে আরো সন্তান আছে, 2জন, একটা ছেলে একটি মেয়ে। জি জি। আপনি এই যে মানুষগুলোর কথা তখন ধরে বলছিলেন, তারা কি জানে এদের কথা? আপনার আগের পরিবারের কথা জানে? না, ওটা জানায়নি। ওরা জানে না? না জানি, পরবর্তীতে জানছে, পরবর্তীতে জানতে পেরেছে। আচ্ছা, তো আপনার ওয়াইফ যিনি বর্তমান ওয়াইফ, তিনি আপনার আগের স্ত্রীর ব্যাপারে বা আপনার সন্তানদের ব্যাপারে কি বলে? না দেখো, আমি বলছি, বলার পর ওরা আসছে, আমারই সন্তান মনে করে, নিজের সন্তান মনে করে ওদেরকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা,
ঠিক আছে, আমরা একটু এক কাজ করবো, যেহেতু আমরা অনুষ্ঠান একদম শেষ সময় চলে আসছি। আপনি আপনার সন্তানের কথা বলছিলেন, একটা সন্তানকে রেখে এসেছিলেন যার বয়স হচ্ছে তখন 8 বছর, 8-9 বছর, ক্লাস 4-এ পড়ে, 3-তে বা 4-এ। কি নাম? শরীফ। শরীফ নামে সেই ছেলেটা, সে এখন তো তার বয়স হয়ে গেছে 18 আপনার হিসাব মতে। সো 8 বছরে সেই বালককে রেখে আপনি চলে আসলেন এই ঢাকা শহরে এবং আবারও নতুন করে সংসার গড়লেন, এবং সেই ছেলে এখন বড় হয়েছে। 18 বছরের শরীফকে আমরা এখন একটু ফোনের লাইনে নিব, দেখবো আমরা তার কাছ থেকে শুনবো যে তার বাবা মার যে ভেতরের বিচ্ছেদ এবং তার পরবর্তীতে যে পরিণতি, সেখান থেকে তার জীবনের আসলে কি অভিজ্ঞতা হলো। হ্যালো। জি হ্যালো। জি শরীফ বলছেন? জি অবশ্যই শরীফ। জি শরীফ, আপনার বাবা হচ্ছে নজরুল, তিনি আজকে একটি রেডিও স্টেশনে এসেছেন এবং তিনি তার জীবনের দুঃখের কথা আমাদেরকে বলছিলেন। আপনি কি শুনেছেন পুরোটা? না স্যার, আমি তো পুরোটা শুনতে পারিনি, আমার এখানে নেট প্রবলেম ছিল, তাই আমি পুরোটা শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আপনাকে অল্প করেই বলি। যেটা তিনি বলেছেন যে আপনার মা এবং আপনার নানা বাড়িতে যেহেতু আপনার মা থাকে, সেখানে তাদের অত্যাচারে তিনি এক রকমের অপমানিত হয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আসছেন এবং তিনি আপনাদেরকে রেখে আসতে বাধ্য হয়েছেন। সো এই ব্যাপারে কি কখনো আপনার মার সাথে আপনি কথা বলছেন, যেহেতু আপনি সন্তান মানে পরিবারের বড় ছেলে? জি আমি পরিবারের বড় ছেলে, তবে আমি এ ব্যাপারে জানতে চাই না, বা আমার মা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং আমাদেরকে বড় করছে, আমাদেরকে অনেক কষ্ট করছে, আর ওই ব্যাপারে আমাদেরকে এটা আড়াল করে রাখতে করে আমি জানি, বা আমাদেরকে কোনোদিন বুঝাতে চেষ্টা করে নাই যে এরকম কিছু হয়েছে। তবে হ্যাঁ, ছোট থেকে একটু কষ্ট করতেছি, পড়াশোনা তেমন একটা বেশি করতে পারি নাই, তবে যতটা আমার বুঝেছে ততক্ষণ ধরে ধরেন আমি সংসারের হাল ধরতেছি, এরকম আমার কিছু মনে হচ্ছে না। আমি জিনিসটা ফিল করতেছি, মানে ছোট থেকে বড় হইতেছি, আস্তে আস্তে বুঝতেছি, তখন ধরে ফিল করতেছি আমার বাবা আছে, আমি জানি আমার বাবা আছে, কিন্তু আমি মনে করতেছি আমার বাবা নাই। আচ্ছা, আপনি মনে করছেন আপনার বাবা নেই, কিন্তু আপনার কি কখনো ইচ্ছা হয় না যে আচ্ছা প্রত্যেকটা ছেলে মেয়ে তো তার বাবা মার আদর চায়, তা আমার বাবা কেন এরকম করলো বা কি কারণে, এই কথাটাকে জানার ইচ্ছা হয় না আপনার কখনো? কি জানার ইচ্ছা হয়েছে, তখন এটা হলো আপনার প্রশ্ন। আর আমার প্রশ্ন হলো যে আমার বাবা তো আমার সাথে ঝগড়া করে যায় না। জি, আমার বাবা ঝগড়া করে গেছে আমার আম্মার সাথে, ওনাদের পারিবারিক সমস্যা, যে আমার ছোট থেকে রেখে গেছে, যে আমার কি কখনো বলছে বাবা তুমি কেমন আছো, বিগত আপনার 8 বছর পরে যাই, তারপরে যে আমি ফোন দিচ্ছি আমার বাবাকে, আচ্ছা তারপরে আমার ফোন দেয় নাই যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের সাথে তো আমার কিছু হয় নাই, ওদের সাথে তো যোগাযোগ করা দরকার। আমি ফোন ইউজ করে দিয়ে আজকে 5 বছর, 5 বছরের ভিতরে কোনোদিন আমাকে ফোন দেয় নাই, বাট আমি ফোন দিচ্ছি। ওকে, কিন্তু আপনার বাবা একটু আগে আমাদেরকে যেটা বলছিলেন যে তিনি আপনাদের সাথে কথা বলার জন্য আপনার মাকে বিভিন্নভাবে ফোন দিতেন, কিন্তু আপনার মা কোনোদিনই আপনাদের সাথে তার মানে আপনার বাবার কথা হোক এটা চাইতেন না। এটা চাইতেন না? হ্যাঁ, এটা তো না চাওয়ার কারণ কি আছে? চাইতেন না, এটা তো ঠিকই আছে, যে কারণে সমস্যাটা হয়েছে, যে কারণে যোগাযোগ রাখতে চায় না, আর এখানে তো আসার কোনো দরকারও নেই। আচ্ছা, আর আমার মার সাথে যোগাযোগ করছে সেটা আমরা জানি না, আচ্ছা আমার সাথে যোগাযোগ করে নেই সেটা আমি জানি। আচ্ছা ওকে, তো শরীফ আপনার তো আরো 2 ভাই বোন আছে ছোট ছোট, তাই না? হ্যাঁ, আমার ছোট ভাই বোন, একটা বোন আছে ক্লাস 9-এ উঠছে। আচ্ছা, কিছু আগে জিএসসি পরীক্ষা দিচ্ছে 4 পয়েন্ট রেজাল্ট। ছোট ভাই ক্লাস 5-এ আপনি উঠছে, মানে 6 উঠছে, 5-এ প্লাস পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যে আমার ছোট ভাইরে যে আমি বলছি তুমি এ প্লাস পাইলে আমি তোমার একটা সাইকেল কিনে দেব, হ্যাঁ, তো ওই প্লাস পাইছে ছোট মানুষ, এখন সে আমারে মাইরে ফেলতেছে, সাইকেল কিনে দিত না হলে স্কুলে যাবো। এই পরশু দিন বৃহস্পতিবারে আমি বৃহস্পতিবারে যাই তার একটা গিয়ার সাইকেল কিনে দিচ্ছি আমার নিজের পকেটের টাকা, 11,000 টাকা। বাহ বাহ বাহ, আপনি তো একদম পুরো বড় ভাইয়ের মতো একটি কাজ করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই কিছুদিন আগে আমার ছোট বোনের ভর্তি করাইছি, 3,000 টাকা লাগছে। আচ্ছা, এইসব কাজ যখন আমি ধরতেছি, আমার সংসার হাল ধরতেছি, এটা আমার বড় ভাই হিসেবে করতেছি, নিজে পড়াশোনা করতে পারে না, কিন্তু আমার ভাই বোন তো পড়াশোনা করবে না, এটা তো এমন কথা না। রাইট রাইট, খুব ভালো লাগলো। আমি জাস্ট একটা কথা জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার বাবার প্রতি আপনার কোনো কিছু বলার আছে? আপনার বাবা তো আজকে আপনি সরাসরি শুনছে এবং উনি এতক্ষণ যাবত কিন্তু সবাইকে যে কথাগুলো বলেছেন তাতে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি তার মা মানে আপনার মাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আপনার নানা নানি যারা আছে তাদের পরিবার তারা আসলে কিছুতেই এই ভদ্রলোককে মেনে নেন নাই বলে তাদের সংসারে আসলে অশান্তি হয়েছে, এবং একটা
একটা পর্যায়ে আপনার মা পরিবর্তন হয়ে গেছেন, তার ভেতরের মনে হয়েছে যে না আসলে এই ভদ্রলোকের সাথে সংসার করা যাবে না, এবং এই পরিস্থিতিতে তিনি আপনাদেরকে ছেড়ে চলে আসছেন। তো আজকে এখন যেহেতু আপনি 18 বছর একজন যুবক এবং আপনি এখন আপনার ছোট ভাই বোনের দেখাশোনাও পর্যন্ত করছেন, অনেক দায়িত্ব নিয়েছেন, তো এখন এসে আপনার বাবার কাছে কোনো কিছু বলার আছে কিনা আপনার? না, আমার তেমন কিছু বলার নাই। আপনার কিছু বলার নেই? আপনার কি মনে হয় না যে আপনার কি মনে হয় উনি জীবনে কি ভুল করেছেন, নাকি উনি যা করেছেন সেটা ঠিকই হয়েছে? বা আপনার মা মানে আপনার মা যে আপনার মা, প্রত্যেকটা মানুষের মা হচ্ছে তার কাছে প্রিয় একটা মানুষ, আপনার মার সাথে কথা বলে কি মনে হয় যে আপনার মা কি জীবনে মানে এই ভদ্রলোকের সাথে বিয়ে করে কষ্ট পেয়েছে, না উনি উনার দোষেই আসলে আজকে এরকম জীবনযাপন করছে? কোনটা? আপনি আমার যেটা বলছিলেন এটা হলো দুটো ভাষা। জি, দুটো ভাষার মধ্যে আমি যখন মানে ছোট ছিলাম বা আমার যখন বুঝছিল না, তাদের কাহিনী বা কি কাহিনী কি আসে সেটা আমি জানি না। জি। আর দ্বিতীয় কথা, আমার মা কখনো আমাদেরকে বুঝতে দেন নাই উনি কষ্টে আছে বা জি উনি আনন্দতে আছে, এমন পথে আমাদেরকে নিয়ে আসছে জি। যে আমরা সুন্দরভাবে চলতেছি। বাহ বাহ বাহ। মানে আমাদেরকে কোনো কিছু বুঝতে দেয় নাই, কোনো কিছু কমতি দেয় নাই। আচ্ছা। বাবা নানা নানি আছে, মামা আছে, আজ পর্যন্ত কেউ মানে ধমক দিয়ে কথা বলে নাই। আচ্ছা। বাট আমারও মনে হয় নাই যে আমার মা কষ্টে আছে না ভালো আছে, সবার সাথে মিশছে, মানে আমাদেরকে বুঝতে দেয় না। তখন আমি কিভাবে বলবো আমার মা দুঃখে আছে না কষ্টে আছে? আচ্ছা, খুব চমৎকার কথা বলেছেন শরীফ আপনি। আপনার বাবা কিছু একটা বলতে চায়, আমরা একটু আপনার বাবার সাথে কথা বলি। নজরুল ভাই, এই যে আপনার সন্তান তো এখন কথা বলছে এবং তিনি কিন্তু এক কথাই বলছেন যে তার মা তাদেরকে এমনভাবে বড় করেছেন, অনেক সুন্দরভাবে তাদেরকে মানুষ করেছেন এবং তারা এখন প্রত্যেকেই বেশ ভালো আছে এবং আপনার প্রতি তার কোনো অভিযোগও নাই, আপনাকে কিছু বলারও নাই। আপনি কি কিছু বলতে চান এক কথায়? আমি এক কথায় একটি কথা বলতে চাই। আমার ছেলে আমাকে কিছুদিন আগে ফোনে বলছিল এবং সামনাসামনিও বলছিল, আমার দেশের ভাষায় তাদেরকে বইঙ্গা বলে, আচ্ছা, বা ভাদাইম্মা বলে, জি, যে তোমাদের বাড়ি না এখানে না, তোমাদের বাবার বাড়ি কোথায়? তা আমি যদি আমার ছেলের এই যে মানুষ যে অবহেলা করে, যতই সুখ দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু যে অবহেলার চোখে দেখে মানুষে, বাবা নাই, বাবা হারা, তোমার বাবার বাড়ি তো অমুক জায়গাতে, সবাই জানে তো এটা, এবং এই ঘটনাগুলো সবাই জানে। জি। যদি তার ভিতরে এই অনুশোচনা কখনো আসে যে না, আমি যে একটা কথা আছে, বাবুই বাকরে ডাকিয়া বলিল চড়ই, কুরে করে থেকে করো শিল্পের বড়ই। বাবুই হাসিয়া কহে সন্দেহ কিতায়, কুরে করে থাকি তবু নিজেরও বাসায়। তুমি এখন ভালো পড়তেছো, ভালো খাচ্ছ, ভালো করতেছো, তার সেটা তোমার নিজের না, তোমার বাবার না, তোমার নানা নানির বা তোমার মামাদেরটা। পিতার এখানে থাকা, পিতার যদি কুড়ে ঘরে থেকে যদি শান্তি, যদি সেটা যদি অনুভব যদি কখনো করতে পারো, তাহলে আমার কাছে এসো। এবং আমি তাকে অফারও দিছিলাম যে বাবা আসো, আমি তোমাদেরকে নিয়ে থাকতে চাই। কিন্তু আপনার সন্তান তো তার মাকে ভালোবাসেছে, আর তার মাকে ছেড়ে কিভাবে আপনার কাছে আসবে? সে তো স্পষ্টই বলছে যে তার মা তাদেরকে এমনভাবে বড় করেছে যে তার কাছে মনে হয়েছে যে তার মা অনেক ভালোভাবে তাদেরকে মানুষ করেছেন। সে তার মাকে ছেড়ে কেন আপনার কাছে আসবে? না, ওকে মাকে নিয়েও আসতে বলছি আমি, সবাই আমার কাছে আসো। আচ্ছা, তাহলে শেষ প্রশ্নটা আমরা একটু আপনার সন্তানকে বলি। শরীফ, আপনার বাবা তো আপনাদেরকে তার কাছে ফিরে যেতে বলছে, আপনি কি বলছেন? ফিরে যেতে বলছে, এটা কিন্তু কারো মাসখানিক আগে আমি বলছি ওকে, জি, আমাকে বলছে ফিরে যেতে, বাট আমি এটা মানে আমি যথেষ্ট বলছি বা আমার বাবা বলছে, কিন্তু আমি তো একলা দেখলে হবে না, কিন্তু আমার ভাই বোন সবাই বা আমার মা কেউ যেতে রাজি না। আচ্ছা, আমরা ছোট থেকে এখান থেকে বড় হয়েছি, জি, আর সবকিছু আমাদের এখানে, আমার মনে হয় আমি এখানে জন্ম হয়েছি, এখানে বড় হয়েছি, জি, আর সবকিছু এখানে। তার মানে আপনি ফিরে যেতে চান না? হ্যাঁ, আমিও যেতে চাই না। আচ্ছা, আর আমার আব্বু বিয়ে করছে, সেটাও আমার কোনো সমস্যা নাই। জি, আর আমিও চাই না যে আমার কোনো সমস্যা হোক বা কিছু হোক, আমি চাই না। আর আমার আম্মু তো মোটেও চায় না জি, ওই বাড়িতে চার বা এসব ধরনের কিছু চায়। আর আমরাও চাই না, আমাদের কোনো আপত্তি নাই যে এমন কোনো ধরা বান্ধা নাই যে আমার আব্বু আমার মানে সামনের দিকে কিভাবে আমার একটা ভবিষ্যৎ আছে সবকিছু দেখাশোনা করতে হবে, আমি এটা চাই না। আমরা যেভাবে সেভাবে সুখে আছি। ভালো লাগলো শরীফ, আপনারা ভালো থাকুন এবং যে কষ্ট করে আপনারা আসলে বাবা মার ভুলের কারণে সন্তানরা যে কি পরিমাণ কষ্ট হয় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে শরীফ এবং তার ছোট ভাই বোন। সো এই মানুষগুলো কষ্ট করে দেখেন, জি, আপনি দেখেন, আমার একটা ছেলে যখন ক্লাস 2-তে পড়ার সময় তার বাবা রেখে যায়, জি,
তখন ক্লাস 2 থেকে 6 পর্যন্ত পড়ি, পড়াশোনার পরে যায় মানে নিজের কাছেও খারাপ লাগে, ভাই বোন সব দিক দিয়ে মিলে আমি কাজে ঢুকে যাই, আমি আর পড়াশোনা করি না। ছোট ভাই বোনদেরকে পড়াশোনা করাইছি, এই সংসারে হাল ধরছি, আজ পর্যন্ত এখনো আমি চাকরি করতেছি, সবাই মিলে একভাবে মানে থাকতেছি। আমার ভাই বোন, আমি তো বুঝতেছি আমার ভাই বোন কিন্তু একটু বোঝে না, ওরা আরো ছোট ছিল। বাট আমার একটাই প্রশ্ন যে আমার বাবার সাথে কখনো আমার কিছু হয় নাই, আজকে তার এটাও বোঝা উচিত ছিল আর সন্তান কি খাই আছে নাকি পাইতে আছে নাকি মরে আছে। ওর তো মোবাইল নাম্বার আমার কাছে ছিল না, কিন্তু আজকে 10টা বছর তার কোনো নাম্বারই আমার কাছে ছিল খবর নেয় না। আচ্ছা, মানে 10 বছরের ভিতরে আপনাদের সাথে সে কোনো যোগাযোগই করে নাই? যোগাযোগ হয় নাই, বাট আমি নিজে ইচ্ছে যোগাযোগ করছি। মানে আপনি পরবর্তীতে আপনি নিজে থেকে যোগাযোগটা করেছেন। আমরা বুঝতে পারছি শরীফ ভাই আপনার অবস্থাটা, বাট আমরা চাইবো যে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে আপনার মানে আপনার ছোট ভাই বোনগুলো যেন এই কষ্টগুলো না পায় এবং তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টাটা যেহেতু আপনি করছেন এবং আপনার মা যেহেতু আপনাদেরকে এভাবে বড় করেছে তার প্রতিও আপনি দেখাশোনা করবেন। আর যদি কখনো মনে হয় আপনার বাবার সাথে যোগাযোগ করা উচিত আপনাদের, সেই যোগাযোগটাও করবেন। বাট দিন শেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যেভাবে ভালো থাকার, জীবনে যতদিন বেঁচে থাকবেন সেভাবে ভালো থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি নজরুল, তার বড় ছেলে যার বয়স এখন 18 বছর, যাকে 8 বছর বয়সে রেখে সে চলে এসেছিল এবং সে পরবর্তীতে আরেকটি জায়গায় বিয়ে করেছে, তার সংসার হয়েছে, সেই গল্পটাও আমরা শুনেছি। তো নজরুল, আজকে আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষে চলে আসছি, আমরা হয়তো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, মিনিট খানেকের মতো আপনার সাথে আমরা কথা বলবো। আপনার সন্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে আসলে আপনাদের কাছে ফিরে যেতে চায় না এবং তার অন্যান্য ছোট ভাই বোনও চাচ্ছে না এবং তার মাও চাচ্ছে না। সেক্ষেত্রে আপনার তো একটা পরিবার আছে এখন বর্তমানে, সেখানে আপনার একটা সন্তান রয়েছে, তা আপনি তাদেরকে নিয়ে তো ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি, তাদেরকে নিয়ে ভালো আছেন। আমার মনে হয় এটাই সবচাইতে ভালো যে যেহেতু আপনার সন্তান আগের ঘরের তারা এবং তার মা তারা ভালো আছেন বলছেন এবং তারা মনে করছেন যে তারা এতদিন পর্যন্ত যেহেতু একলা চলে আসতে পারছেন, মানে যেই সময়টা সবচেয়ে বেশি আপনার দরকার ছিল, আপনার সন্তান স্পষ্টভাবে একটা কথাই বলার চেষ্টা করছে যে আমার বয়স এখন 18 বছর, এখন আমি নিজের বয়সেতে চলতে পারবো, কিন্তু আমি একটা সময় পারতাম না, সেই সময় আমার বাবার আমাকে ভীষণ দরকার ছিল, তখন যেহেতু পাই নাই, সে এখন আসলে আমার প্রয়োজন নাই বা এখন আমাদের সেই সাপোর্টটা তার কাছ থেকে লাগবে না। এটা সে আসলে আজকে লাইভে আমাদেরকে স্পষ্টভাবে বলার চেষ্টা করেছে। সো আপনার কাছ থেকে আমি শুধু জানতে চাই যে আপনি এখন কি চান? না, আমি তো আমার ছেলেকে আমি কিছুদিন আগে বলছিলাম যে তোমার মা তোমার নানা বাড়ি থেকে কিছু সম্পত্তি পাইছে, আমি শুনছি, আমি এমনকি তুমি 10-12 হাজার টাকা বেতন পাও, আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারি যে আমি কখনো তোমার কাছ থেকে তুমি বেতনের টাকা আমাকে দাও বা তোমার নানার বাড়ির সম্পত্তির টাকা পয়সা বিক্রি করে আমাকে দাও, আমি এগুলো কোনো কিছুই আমি কখনো জিজ্ঞাসাও করবো না। কিন্তু আমি যতটুকু সাধ্য আছে, সাধ্য মতো আমি তোমাদের ভরণ পোষণ, তোমাদের লেখাপড়া, তোমাদের দেখাশোনা বা তোমার বোনটার বিয়ে দিতে হবে সামনের দিকে, আমি যাতে আল্লাহ যাতে বলতে পারে যে না মাঝখান দিয়ে একটু মানুষের তার ভাগ্যের দোষে হোক বা ভুল বুঝাবুঝি হোক তার আলাদা ছিল, তোমাদের দায়িত্বগুলি পরবর্তীতে সময়গুলি যে দায়িত্বগুলি সেগুলো আমি কিছুটা যতটা পারি আমি আপনি চেষ্টা করবেন সেটা যেন করা যায়, কিন্তু আপনার সন্তান এবং আপনার পরিবার, যেটা আগের প্রথম পরিবার, তারা আসলে এটা চাচ্ছে না। এমনকি এটাও বলছি যে আমি ছেলের সাথে আমি প্রথমেই কথা বলছিলাম, প্রথম যেদিন কথা সেদিন বলছি বাবা তুমি আমার সাথে কথা বলবো, একদম ফ্রেন্ডলি কথা বলো, খোলাখুলি ভাবে, তুমি যা মন চায় বলবে। তা আমি তোমাকে খোলাখুলি ভাবে একটা কথা বলি যে আমি তোমার মায়ের কাছে এই কথাও বলবো না যে আমি আমার স্বামীর অধিকার নিয়ে আমি তোমার মায়ের সামনে যাবো না। জি, আমরা বুঝতে পারছি, মানে আপনার ইচ্ছের কথাটা হচ্ছে আপনি আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এখন মানে চাইছেন তাদেরকে, কিন্তু আপনার সন্তান আজকে স্পষ্টভাবে যেটা জানিয়ে দিল যে সে আসলে চাচ্ছে না এবং তার পরিবারও সেটা চাচ্ছে না। তো আমার মনে হয় যে এটা আসলে সবচাইতে ভালো, যেহেতু আপনারও এখন একটি পরিবার আছে, সেই পরিবারকে নিয়ে আপনি ভালো থাকেন এবং অন্যদিকে যে তারা যদি তাদের মাকে নিয়ে এবং তাদের নানা নানিদের সাথে ভালো থাকতে পারে, সেটাই হচ্ছে মঙ্গল সবলের জন্য আর কি। আপনি যে ভুলগুলো করেছেন জীবনে, সেই ভুলগুলো থেকে আপনার যদি কোনো একটা শিক্ষা হয়, যেটা যেন আপনার পরবর্তীতে আপনার যারা পরিবারে এখন বড় হচ্ছে, আপনার যে সন্তানগুলো কথা বলছিলেন দুজন, তারা যেন এই ধরনের ভুল না করে। অর্থাৎ আপনার নিজের জীবন থেকে কিন্তু একটা কিছু শেখার আছে। আপনি যদি সেই যে পালিয়ে গিয়ে বিয়েটা না করতেন, তাহলে কিন্তু আজকে এই লাইভে এসে আপনাকে এই ঘটনাগুলো বলতে হতো না, আজকে এরকম একটা সময়ের সম্মুখীন না হতে হতো না। আমাদের জীবনে অনেক ভুল ডিসিশনগুলো আমাদেরকে যে কোথায় নামাতে পারে, কোন জায়গায় নিয়ে আসতে পারে, সেটা কি আপনি বুঝতে পারছেন? তো অবশ্যই, হ্যাঁ বুঝতে পারছি। আজকে তো অনেক মানুষ শুনছে, আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিব, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার জীবন থেকে আপনার যে শিক্ষা হয়েছে, যে অভিজ্ঞতা হয়েছে, তো অনেক বাচ্চারা যখন আপনি আজ থেকে 15 বছর আগে যেরকম যুবক ছিলেন, আজকে তো সেই যুবকটি নেই, তা আজকে তো এরকম অনেক যুবকেরা শুনছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, যেহেতু আপনি আমাকে 30 সেকেন্ড সময় দিচ্ছেন,
মান্নাদের একটা গান আছে, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, জি তুমি ছিলে শুধু মাটির পুতুল। জি তা আমি যেরকম মানুষ চেয়ে ভুল করেছিলাম, সে যে মাটির পুতুল ছিল সেটা আমি বুঝতে পারিনি, অনুভব করতে পারিনি। এই ভুল কখনো যাতে কোনো ছেলেরা, কোনো মেয়েরা যাতে না করে, আচ্ছা তারা সঠিক মানুষকে ভালোবাসার মাধ্যমে যাতে জয় করতে পারে, ওকে এই ধরনের মানুষ তারা খুঁজে নেবে। ভালোবাসা করবে ঠিক, ভালোবাসা করা অন্যায় না, পাপ না, জি কিন্তু মানুষের মতো মানুষকে ভালোবাসতে বলবেন, মাটির পুতুলকে ভালোবাসতে বলবেন না ভাই। ঠিক তাই, মানুষকে মানুষ যেন ভালোবাসে, মানুষ যেন আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন না হয়, সেটাই ছিল আমাদের আজকের মেসেজ। এবং এই মেসেজের মধ্যে আসলে একটা ভুল যে একটা ফ্যামিলির সাথে কতগুলো মানুষকে জড়িয়ে ফেলতে পারে, কতগুলো মানুষের জন্য কতগুলো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নজরুল ভাই, আপনাকে এখানে আসার জন্য এবং জাগো FM একটা কথা বলবো ভাই, একটু কথা বলে, যে এই যে আমি ওকে বিয়ে করার পর থেকে, আমি 1997 5 নভেম্বরে বিয়ে করছি, জি, আর আজকে মনে হয় 1-1.5 বছর আমি বাড়িতে আছি। জি, এই যে মাঝখান সময়টুকু অনেকগুলি বছর আমি আমার ভাই বোন বাবা মা কাউকে আমি দেখতেও পারি, দেখেও নেই তারা কি করে। জি, মানে ওই যে তারা আমাকে অবহেলা করছিল, জি, আমি আমার জীবনকে দাঁড় করাবো, জি, কষ্ট করব, এই জন্য আমি তাদের সাথে এমনি দেখা, ফোনে কথা বলতাম, ওই বাবার অসুস্থ, দায়িত্ব নিতেন না? নিতাম, মানে কোনো সমস্যা হয়েছে যাইতাম, বা কিছু হেল্প করা দরকার, বাবাকে অসুস্থ, টাকা পাঠাতাম, কিন্তু তেমন গুরুত্ব দিয়ে কিছু করতাম না। আচ্ছা, তো এখন এই আমার এই যে আমি একটা অন্যায় করছি, আল্লাহর কাছেও আমি অপরাধী, কারণ বাবা মাকে আমার দেখা দরকার আছে। তে আল্লাহর কাছে আমি অপরাধী। তে আমি এই হাজার হাজার শ্রোতা শুনছে, তাদের কাছে আমি বলি তারা যাতে দোয়া করে, বাকি সময়টুকু যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, আমার বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, অন্তত যাতে আল্লাহ তাআলা যাতে আমাকে আমার বাবা মার সেবা যত্ন করে। এখন আমি 1-1.5 বছর আমার বাবা মার সেবা যত্ন আমি করতে পারতেছি যতটুকু পারি ভাই। আর অবশ্যই এটা আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত। আমরা অনেক সময় আমাদের আবেগের বশে আমরা অনেক সময় বাবা মাকে ভুলে যাই বা ভাই বোনদেরকে ভুলে যাই। এই ভুলগুলো যেন আমরা কেউ না করি, কারণ বাবা মা ভাই বোন এটাও তো আমাদের একটা অস্তিত্ব, সেখান থেকে আমাদের জন্ম, সেখান থেকে আমাদের বেড়ে ওঠা। তো আমরা দোয়া করি যে তারা সুস্থ থাকুক এবং আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন, এবং আপনি বর্তমানে যে পরিবারটা নিয়ে রয়েছেন সেই স্ত্রীকে নিয়ে ভালো থাকেন, কারণ এই মানুষটাও কিন্তু আপনার সব মেনে নিয়েছে। এটাও আপনার মাথায় রাখতে হবে যে একটা মানুষ কিন্তু সে আপনার সমস্ত অতীতকে মেনে নিয়ে আপনার সাথে সংসার করছে। সো এই মানুষটাকেও সম্মান দিবেন এবং এই মানুষটাকেও ভালোবাসবেন, এবং আপনার যে বর্তমান ঘরে সন্তান রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।